আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? কি অবস্থা সবার? আমাদের আজকে এই কামব্যাক সিরিজের ফার্স্ট ক্লাস, এবং আজকে আমরা যেই চ্যাপ্টারটা শুরু করছি, তোমাদের কেমিস্ট্রি ফার্স্ট পেপারের অন্যতম ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তোমরা জানো যে মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। বেশিরভাগ আমাদের স্টুডেন্টরা আমরা এই চ্যাপ্টারটা নিয়ে অনেক দুশ্চিন্তায় থাকি। ফার্স্ট পেপারে মনে হয় সবচেয়ে এই চ্যাপ্টারটাই আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে থাকে। সেকেন্ড পেপারে অর্গানিক আর ফার্স্ট পেপারে এটা, তাই না? তো সেকেন্ড পেপারের অর্গানিকের তো আমি ফুল প্লেলিস্ট দিয়ে দিয়েছি। অর্গানিক 0 to Pro, এটা পড়লে একাডেমিক 100% কাভার হবে। এই রিলেটেড ক্রিয়েটিভ ক্লাস নেওয়া শুরু করেছিলাম, সেটাও আপলোড করে দেওয়া হবে। এই রিলেটেড আমার বই ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে, অর্গানিক 0 to Pro বুক, সবচেয়ে বেশি যেটা পপুলার বই অর্গানিক 0 to Pro বইটা। তো তার সাথে সাথে আমরা এই চ্যাপ্টারটাও শুরু করে দিচ্ছি, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। তো আমি আশা করি যে এই মৌলের পর্যাবৃত্ত ধর্ম আমার সাথে তোমরা যখন করা শেষ করবা, তোমাদের কেমিস্ট্রি সম্পর্কে ধারণাটা পাল্টায় যাবে। যে তোমার কাছে মনে হবে কেমিস্ট্রি সবচেয়ে ইজি সাবজেক্ট এইচএসসির মধ্যে, এবং তার সাথে কেমিস্ট্রিতেই তোমার সবচেয়ে বেশি কনফিডেন্স জন্ম নেবে। মানে এইটা আমরা চ্যালেঞ্জ গ্রহণ করতেছি যে ফিজিক্স আর ম্যাথের চেয়ে তোমার কেমিস্ট্রি ভালো লাগা শুরু করবে এই চ্যাপ্টার শেষ করার পরেই। এই চ্যাপ্টারটাই তো কঠিন মনে হয়, এরপরে তোমরা বললো যে অন্য চ্যাপ্টার কঠিন। এই চ্যাপ্টার শেষ করার পরে তোমাদের এইটা জিনিস মনে হবে। এবং আমি আরও একটা কথা বলি যে এই চ্যাপ্টারে যেই সিকোয়েন্সে বইয়ে দেয়া আছে সেই সিকোয়েন্সে তুমি যদি পড়ো তাহলে না অনেক টাইপের তোমার যেই বেসিকটা একটু দুর্বল থেকে যাবে। তাই আমি সিকোয়েন্সটা সঠিক করে পড়াবো। তো এই রিলেটেড আমাকে আরেকটা হয়তো বা বই পাবলিশ করতে হইতে পারে, যে সঠিক সিকোয়েন্সে এই বইটা মানে কিভাবে করে মানে হইলে বেটার হয়। যদি অর্গানিক 0 to Pro যারা কিনেছো তোমরা সাজেশন দিবা যে হ্যাঁ আমরা বইটা আসলে পাবলিশ করবো কিনা। তো ঠিক আছে, আমরা তাহলে শুরু করে দিতে পারি। আমাদের এই ক্লাসগুলো তোমরা এখানে লাইভ দেখতেছো, এই ক্লাসগুলো আলোড়ন XYZ যে ইউটিউব চ্যানেল আছে আমার, আলোড়ন XYZ, এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে একবারে ধারাবাহিকভাবে। তোমার কোশ্চেন যেগুলো আছে কোশ্চেনগুলোর অ্যান্সার দিই। কোশ্চেনগুলোর অ্যান্সার হচ্ছে এইখানে আমি যেই তোমাদেরকে পড়াবো এই চ্যাপ্টারটা, এটা পড়লে তোমার পুরাপুরি কমপ্লিট হয়ে যাবে কিনা। অ্যান্সার হচ্ছে ইয়েস, পুরাপুরি কমপ্লিট হয়ে যাবে, এখানে কোনো ঘাপলা নাই। সেকেন্ড কোশ্চেন, অ্যাডমিশনের কতটুকু কমপ্লিট হবে। তোমার একাডেমিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যেহেতু সবই পড়াই দিব, আমরা বুয়েট স্পেশালি বুয়েট বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য 10% মানে জিনিস আছে যেগুলো একাডেমিকের মোটেও প্রয়োজন নাই, সেই জিনিসগুলো আমরা অ্যাডমিশনের জন্য রেখে দিই। সেই জিনিসগুলো বাদ দিয়ে 90%, 80 থেকে 90% তোমার অ্যাডমিশনও এখানে কাভার হয়ে যাবে। তাই তুমি ধারাবাহিকভাবে ক্লাসগুলো করো, একাডেমিক ফুল কাভার, অ্যাডমিশন 80 to 90% কাভার, শেষ। আর আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেই বলে যে সাইকেলে কি বিশেষত্ব থাকে। সাইকেলের বিশেষত্ব তো তোমরা জানোই, প্রত্যেকটা কমেন্ট নিয়ে আলোচনা করা হয়, আমরা মানে ইন্টারেক্টিভ হয়। এখানে কোনো এই জিনিসটা যে আমি পড়াচ্ছি এখানে কোনো ঘাপলা নাই, মানে কোনো এখানে গ্যাপ থাকবে না। সাইকেলে প্রতি উইকলি এক্সাম হয়, তারপরে মেগা এক্সাম হয়, তারপরে আমাদের ওই আলাদা করে কম্প্যাক্ট ক্লাস দেওয়া হয়। তো এগুলো তো থাকেই, কিন্তু এইটাতে কোনো ঘাটতি থাকবে না যে এইটা চ্যাপ্টার পড়ে আবার তোমাকে অন্য কিছু করতে হবে না। এই প্লেলিস্ট পড়লেই পুরো ক্লিয়ার। তো ঠিক আছে, সবাই যদি রেডি হয়ে থাকো, রেডি কথাটা বলে দাও, আমরা শুরু করি। শুরু রেডি, আমরা শুরু করে দেই। রেডি 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 রেডি। এখন দেখো, প্রথমে এই চ্যাপ্টারের আমি মেইন বিষয় কয়টা সেটা আমি দেখাচ্ছি, যে মেইন বিষয় কয়টা। মেইন বিষয় এই চ্যাপ্টারের মেইন হচ্ছে প্রথমে পর্যায় সারণী আছে, প্রথমে পর্যায় সারণী নিয়ে কথা আছে, তারপরে ব্লক কেমিস্ট্রি আছে, ব্লক কেমিস্ট্রি SPDF বিশাল,
এস নিয়ে বিস্তারিত, পি আর ডি নিয়ে সবচেয়ে বেশি, পি আর ডি নিয়ে, পি ব্লক আর ডি ব্লক নিয়ে সবচেয়ে বেশি, এফ ব্লক নিয়ে কিছুটা, এই ব্লক কেমিস্ট্রি আছে, পর্যাবৃত্ত ধর্ম আছে আর রাসায়নিক বন্ধন আছে। কিন্তু আমরা পড়ার ক্ষেত্রে প্রথমে আমরা পড়ব পর্যায় সারণী। এটা ফার্স্টে পড়ব, পর্যায় সারণীটা ফার্স্টে পড়ব, ঠিক আছে? ফার্স্টে যেটা আছে ফার্স্টে পড়ব, কিন্তু এরপরে আর ব্লক কেমিস্ট্রি পড়বো না এখন। কেন? এরপরে আমরা পড়ব রাসায়নিক বন্ধন। কেন? এটার পিছনে একটা মেজর কারণ হচ্ছে, আমরা রাসায়নিক বন্ধন যদি আগে না পড়ি, তো তুমি মনে করো আয়নিক বন্ধন সম্পর্কে জানো না, সমযোজী বন্ধন সম্পর্কে জানো না, সন্নিবেশ বন্ধন সম্পর্কে জানো না। পি ব্লকে যে অনেক টাইপের এরকম কোশ্চেন দেখবা, ইভেন এস ব্লকেও, যেগুলোতে এই বন্ধন রিলেটেড কোশ্চেন আছে, বন্ধন রিলেটেড কোশ্চেন, তাই বন্ধন আগে শিখতে হবে। ধাতব বন্ধন কোনটা, আয়নিক বন্ধন কোনটা। মনে করো ডি ব্লক মৌলের ধাতুগুলার গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এটা ধাতব বন্ধন আছে, এখন ধাতব বন্ধন শিখোই নাই, তাহলে তো এটা পারাটা মানে, তাহলে তো আর তোমার আন্তরিকতা তৈরি হবে না সাবজেক্টের প্রতি। সিকোয়েন্স ঠিক করতে হবে। আমরা বন্ধন আগে পড়বো, ফাজানে মানে কি কি পড়বো এটা আমি বলে দিচ্ছি। তারপরে পড়বো পর্যাবৃত্ত ধর্ম। কেন? তুমি দেখবা ব্লক কেমিস্ট্রি পড়ার সময় এখানে আকার নিয়ে আলোচনা করা আছে, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎনাটকতা ব্লক কেমিস্ট্রিতে আলোচনা করা আছে। তুমি যদি ব্লক কেমিস্ট্রি আগে পড়ো, তাহলে তড়িৎনাটকতা তো পড়োই নাই, সেটা সম্পর্কে তুমি বর্ণনা করতে পারবা না। তাই তোমাদের এইটা এরপরে পড়তে হবে, পর্যাবৃত্ত ধর্ম তারপরে পড়তে হবে, তারপরে ব্লক কেমিস্ট্রি পড়তে হবে। তার মানে সিকোয়েন্সটা হবে কি, এইটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। এখন সবগুলোতে কি কি আছে, যেমন পর্যায় সারণীতে কি কি আছে, পর্যায় সারণীর মধ্যে কি কি পার্ট আছে এটা দেখো। পর্যায় সারণীর মধ্যে পর্যাবৃত্ত, পর্যায় সূত্র এবং হচ্ছে পর্যায় সারণী, মৌলের শ্রেণীবিন্যাস এবং গ্রুপ আর পর্যায় নির্ণয়, এই 3টা জিনিস আছে। ঠিক আছে? এই 3টা জিনিস আছে, এই 3টা জিনিস তোমরা তোমাদের পর্যায় সারণীর মধ্যে আছে। এইটা আজকেই আমরা পড়ে ফেলবো। আগামীকালকে আবার ক্লাস আছে না? আগামীকালকে শুরু হয়ে যাবে তোমার রাসায়নিক বন্ধন, এবং এই রাসায়নিক বন্ধনে কিন্তু বড় পার্ট, রাসায়নিক বন্ধন বিশাল বড় পার্ট। এবং রাসায়নিক বন্ধনের আগামীকালকেই আমরা দেখবা এই যে রাসায়নিক বন্ধন কি জিনিস, দেখো রাসায়নিক বন্ধন কি জিনিস, আয়নিক বন্ধন কি জিনিস, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, এতটুকু আগামীকালকেই আমরা পড়ে ফেলবো। নেক্সট মানে ফাজানের নীতি, যেটাকে বলে ফাজানের নীতি, এটা কিন্তু আগামী ক্লাসেই পড়ে ফেলবো, ফাজানের নীতি। ঠিক আছে? এটা একজন বলছে আমার বই কিভাবে পাবা, রকমারিতে যে অর্গানিক 02 প্রো লিখে সার্চ দিলে পেয়ে যাবা, অর্গানিক 02 প্রো, অথবা গুগলে সার্চ দিলেও পাবা অর্গানিক 02 প্রো বুক লিখে সার্চ দিলে রকমারি লিঙ্ক দিয়ে দিবে। ঠিক আছে? আগামীকালকেই আমরা ফাজানের নীতি পড়ে ফেলবো। তারপরে পরের দিন আমরা সমযোজী বন্ধন, সিগমা পাই বন্ধন, এগুলো সম্পর্কে পড়বো। সংকরায়ন এবং আকৃতি, এটা নিয়ে একটা বা দুটা ক্লাস হতে পারে। তারপরে আমরা পড়বো বন্ধন কোণ, ভিএস ইপিআর থিওরেম, ভিএস ইপিআর ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন কি জিনিস। তার পোলারিটি, কোনটা পোলার কোনটা অপোলার, এটা মূলত সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্যের সাথে রিলেশন করা হয়। তারপরে সন্নিবেশ বন্ধন, তারপরে একই যৌগের ভিন্ন ভিন্ন বন্ধন যে আছে সেগুলো নিয়ে বর্ণনা করব। তারপরে ভ্যান ডার ওয়ালস বন্ধন, তারপরে হাইড্রোজেন বন্ধন, এগুলো হবে। তো এগুলো হচ্ছে রাসায়নিক বন্ধনের পার্ট। রাসায়নিক বন্ধন যখন শেষ হয়ে যাবে, রাসায়নিক বন্ধন পার্টটা যখন শেষ হয়ে যাবে, এরপরে আমরা পড়ব পর্যাবৃত্ত ধর্ম। পর্যাবৃত্ত ধর্মে কি আছে আমরা জানি, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আছে, পরমাণুর আকার নিয়ে বিস্তারিত পড়ব। ওখানে শিল্ডিং ইফেক্ট বলে ইফেক্ট আছে, তারপরে সমযোজী ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, হ্যাঁ, তারপরে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, এগুলো আছে, এগুলো নিয়ে পড়তে হবে। তারপরে আছে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎনাটকতা, হ্যাঁ, তারপরে ধাতব ধর্ম, অক্সাইডের বিস্তারিত জিনিস আছে, অক্সাইডগুলো থেকে প্রায়ই কোশ্চেন আসে। তাহলে এগুলো কিন্তু সবগুলো আমরা এই পর্যাবৃত্ত ধর্মের মধ্যে পড়বো। এরপরে দেখো, এরপরে তোমার এসপিডিএফ আমরা বিস্তারিত পড়ব। মানে তোমাকে আমরা কিন্তু ইতিমধ্যেই
মনে করো এই জায়গায় সংকরায়ন শিখে গেছি, এই জায়গায় আমরা সংকরায়ন শিখে গেছি। সংকরায়ন শিখার পরে এখানে নর্মাল যৌগের সংকরায়ন আকৃতি বের করা শিখে গেছি, এবং পরে এইখানে এসে ডি ব্লক বা জটিল যৌগের সংকরায়ন আরো ভালো করে আমরা শিখব। তাহলে এইভাবে করে যখন আমরা সিকোয়েন্স অনুসারে শিখব, দেখবা যে চ্যাপ্টারটা তোমার কাছে ছোট হয়ে গেছে। আরেকটা জিনিস বলি যে এই চ্যাপ্টারটা যদি তুমি আমার মতো গুছায় পড়ো তাহলে চ্যাপ্টারটা অনেক বেশি ইজি। কিন্তু যারা গুছায় পড়ে নাই, তোমরা বড় ভাইদেরকে জিজ্ঞেস করবা, অনেকের কাছে এই চ্যাপ্টারটা সবচেয়ে কঠিন চ্যাপ্টার, অর্গানিকের পরে সবচেয়ে কঠিন চ্যাপ্টার এটা, তাই আমার সাথে গুছায় পড়তে হবে। তো এটা হচ্ছে বিষয়। আমরা যে প্রথম পার্ট যে শুরু করব, পর্যায় সারণী দিয়ে আমরা শুরু করব। ওকে, তো পর্যায় সারণীর মধ্যে আমরা প্রথমে যে জিনিসটা দেখব যে পর্যায় সারণীর যে পটভূমিটা। তোমরা কি জানো যে মেন্ডেলিভ কিসের ভিত্তিতে পর্যায় সারণী তৈরি করেছিলেন? তোমাকে বলো, মেন্ডেলিভ কিসের ভিত্তিতে পর্যায় সারণী তৈরি করেছিলেন? মেন্ডেলিভ যেইটার ভিত্তিতে পর্যায় সারণী তৈরি করেছিলেন সেটা হচ্ছে পারমাণবিক ভরের ভিত্তিতে। পারমাণবিক ভরের ভিত্তিতে, তাই না? ভরের ভিত্তিতে কয়টি মৌল নিয়ে তিনি পর্যায় সারণী তৈরি করেছিলেন? অ্যান্সার হচ্ছে 63টি মৌল নিয়ে। 63টি মৌলকে কয়টি গ্রুপ আর কয়টি পর্যায়ের মধ্যে ভাগ করেছিলেন? তিনি হচ্ছে 12টি পর্যায়, 12টা পর্যায় ও কয়টি গ্রুপ? 8টি গ্রুপ। 8টি গ্রুপে বিন্যস্ত করে 8টি গ্রুপে বিন্যস্ত করেন। তাহলে এই পর্যায় সারণীটা যে তৈরি করেছেন, তো সেখানে এই জিনিসটা মেন্ডেলিভ অ্যাটমিক যে ম্যাস আছে, অ্যাটমিক ম্যাস বা পারমাণবিক ভর, এটার উপরে ভিত্তি করে। তাহলে কয়েকটা ইনফরমেশন আমরা মাথায় রাখবো। একটা হচ্ছে মেন্ডেলিভ পারমাণবিক ভরের উপর ভিত্তি করে সেই সময়ে 63টা মৌল, যেই 63টা মৌল সেই সময় আবিষ্কার হয়েছে, সেই 63টি মৌলকে কয়টি গ্রুপ আর কয়টা পর্যায়ের মধ্যে ভাগ করেছিলেন বলতো? তোমার হচ্ছে 12টা পর্যায় আর 8টা গ্রুপের মধ্যে ভাগ করেছেন। 12টা পর্যায় আর 8টা গ্রুপের মধ্যে ভাগ করেছিলেন। তো এইভাবে তিনি পর্যায় সারণী তৈরি করেছেন। এই পর্যায় সারণী যে তৈরি করেছিলেন তার হিসাবে সেই সময়ে তিনি যে পর্যায় সূত্রটা দিয়েছিলেন, এই পর্যায় সূত্রটা, এইটা হচ্ছে মেন্ডেলিভের পর্যায় সূত্র যেটা ছিল, এটা কিন্তু এখন আর গ্রহণযোগ্য নয়। কিন্তু মেন্ডেলিভের যেটা পর্যায় সূত্র ছিল সেটা হচ্ছে এরকম যে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক ভরের বৃদ্ধির ক্রমানুসারে আবর্তিত হয়। তো মেন্ডেলিভের যে পর্যায় সূত্রটা ছিল সেই পর্যায় সূত্রটা ছিল এরকম যে
মেন্ডেলিভ যে পর্যায় সূত্রটা দিয়েছিলেন সেটাতে ছিল পারমাণবিক ভর। পারমাণবিক ভরের অনুসারে যদি মৌলগুলাকে সাজানো যায় তাহলে এদের যে ভৌত আর রাসায়নিক ধর্মাবলী পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়, মানে এটার একটা সিকোয়েন্স থাকে। এই সিকোয়েন্সটা আমাদের পারমাণবিক ভরের উপরে বেস করে যদি সাজানো যায় তাহলে এই সিকোয়েন্সটা তৈরি হয়। তিনি এই যে পর্যায় সূত্রটা, এই যে পর্যায় সারণীটা যে তৈরি করেছিলেন সেটা হচ্ছে 1869 সালে। 1869 সালে তিনি এই পর্যায় সারণী তৈরি করেছিলেন। পরবর্তীতে আমাদের আধুনিক হিসাব অনুসারে এখন এক সেকেন্ড, আধুনিক হিসাব অনুসারে এইটা কি আর এখন আছে নাকি আধুনিক পর্যায় সূত্র চলে আসছে বলতো? এখন এইটা আধুনিক পর্যায় সূত্র চলে আসছে। আধুনিক পর্যায় সূত্র চলে আসছে। আধুনিক পর্যায় সূত্র অনুসারে কি বলতো? মৌলসমূহের ভৌত আর রাসায়নিক ধর্মাবলী কি পারমাণবিক ভরের পর্যায়ক্রমে আবর্তিত হয় নাকি পারমাণবিক সংখ্যা? অ্যান্সার হচ্ছে এখন পারমাণবিক ভরের জায়গায় কি চলে আসছে বলতো? পারমাণবিক সংখ্যা। এবং পারমাণবিক সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা। আমরা জানি পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। একটা পরমাণুর মধ্যে যতগুলো প্রোটন থাকে ততগুলো ইলেকট্রন থাকে। তো দেখা যায় কি আমরা এই পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে আবর্তিত হয়, এটাই হচ্ছে আমাদের পর্যায় সূত্র। দেখো আধুনিক পর্যায় সূত্র হচ্ছে কি মৌলসমূহের ভৌত আর রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যার বৃদ্ধির ক্রমানুসারে আবর্তিত হয়। তো এইটা হচ্ছে আমাদের আধুনিক পর্যায় সূত্র, মানে এখানে পারমাণবিক ভরের জায়গায় পারমাণবিক সংখ্যা আছে। এখানে একটা জিনিস আমাদের ইম্পর্টেন্ট, যে আমরা যে আধুনিক যে পর্যায় সারণীটা দেখি সেটা বোর 60টি পর্যায়, এই যে দেখো 60টা পর্যায় এবং 18টা গ্রুপের মধ্যে বিন্যস্ত করে বোর এই মানে আধুনিক পর্যায় সারণীটা দিয়েছেন। তো এই আধুনিক পর্যায় সারণী তৈরি করার ক্ষেত্রে অনেক বড় অবদান হচ্ছে বোরের অবদান অনেক বেশি, বুঝতে পারছো? তো এই যে আধুনিক যে পর্যায় সারণীটা আছে এইটা সম্পর্কে তোমাকে ডিটেলস জানতে হবে। আধুনিক পর্যায় সারণীটা কি রকম, এখানে গ্রুপ কয়টা, পর্যায় কয়টা, এগুলো তোমাকে জানতে হবে। তোমরা কি পর্যায় সারণীটা দেখেছো না? কিসের এটা কথা আবার হইলো, ক্লাস 9-10 থেকেই দেখে আসতেছে। এটা দেখেছো কি দেখো নাই এটা বলাটা অবান্তর। সবাই আমরা জানি আধুনিক পর্যায় সারণী। আধুনিক পর্যায় সারণীতে আমাদের পর্যায় কয়টা আছে? পর্যায় আছে 60টা, 1 2 3 4 5 6 7টা, আর গ্রুপ আছে কয়টা? 18টা। তো এগুলো নিয়ে আমরা একটু পড়ালেখা করি, আসো এগুলো নিয়ে আমরা একটু পড়ালেখা করি। তাহলে আধুনিক পর্যায় সারণীর কি কি বৈশিষ্ট্য আছে আমরা একটু বলি, খুবই ইম্পর্টেন্ট। সবাই লেখো আধুনিক পর্যায় সারণী। দেখো আধুনিক পর্যায় সারণী, প্রথম কথা বলতো আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ কয়টা, পর্যায় কয়টা? তোমরা সবাই জানো যে এইখানে গ্রুপ আছে কয়টা? গ্রুপ আছে 18টা। এখানে পর্যায় কয়টা বলো? এখানে পর্যায় কয়টা? এখানে পর্যায় 60টা। গ্রুপ আছে 18টি, পর্যায় আছে 60টি, তাই না? গ্রুপ আছে 18টা আর পর্যায় আছে 60টা। এখন এই যে পর্যায় কোন গ্রুপে আমাদের মোট মৌল কয়টাকে আধুনিক পর্যায় সারণীতে মোট হিসাব করে করা হয়েছে, কয়টা মোট মৌল কয়টা? এখানে আমাদের মোট মৌল আছে কয়টা? মোট মৌল হচ্ছে 118টা। 118টি হচ্ছে মোট মৌল। তো এখন দেখো তোমাদের প্রথমত আমরা একটা জিনিস আগে দেখব যে এই যে পর্যায়ে যে 60টা আছে, এই পর্যায়ে যে 60টার মধ্যে কোন পর্যায়ে কয়টা মৌল আছে।
দেখো 1 নম্বর কথা হচ্ছে প্রথম পর্যায়ে কয়টা মৌল আছে, প্রথম পর্যায়ে কয়টা মৌল, দ্বিতীয় পর্যায়ে কয়টা মৌল আছে, 3 নম্বর পর্যায়ে কয়টা মৌল আছে, বলো এগুলো কি পারবা? এগুলো কি কেউ জানো যে এই পর্যায়গুলোতে প্রত্যেকটা পর্যায়ে কয়টা করে মৌল আছে? এগুলো কি তোমরা জানো? এগুলো তোমরা জানো কি জানো না বলো? প্রথম পর্যায়ে মৌলের সংখ্যা হচ্ছে 2টা, দ্বিতীয় পর্যায়ে 8টা, তৃতীয় পর্যায়ে 8টা, চতুর্থ পর্যায়ে 18টা, পঞ্চম পর্যায়ে 18টা, ষষ্ঠ পর্যায়ে 32টা, তারপরে সপ্তম পর্যায়ে 32টা। মোট হিসাব করো, 2 8 10, 8 18, 18 8 26, 34, 36, 38-এর 8 হাতে থাকলো 3, 3 3 6, 3 9, 1 10, 1 11, এই যে 118টা মৌল। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো কিভাবে? 2 8 8 18 18 32 32, এটাকে বলা হয় ম্যাজিক নাম্বার। এই জিনিসটা দেখো কোন পর্যায়ে কয়টা মৌল আছে এটাকে বলা হয় ম্যাজিক নাম্বার। এটাকে কি বলে? এটাকে বলে ম্যাজিক নাম্বার। এটা অনেক কাজের জিনিস। এই যে দেখো 2 8 8 18 18 32 32, এটাকে বলে ম্যাজিক নাম্বার। 2 8 8 18 18 32 32, এটাকে কি বলে? এটাকে বলে ম্যাজিক নাম্বার। কেন ম্যাজিক নাম্বার বলে এখনই বুঝতে পারবা। দেখো খুবই চমৎকার একটা জিনিস আছে, 2 8 18 18 32 32, বুঝছো? তাহলে প্রথম পর্যায়ে আছে 2টা, দ্বিতীয় পর্যায়ে আছে 8টা, তৃতীয় পর্যায়ে আছে 8টা, চতুর্থতে 18টা, পঞ্চমে 18টা, ষষ্ঠতে 32, সপ্তমে 32, 2 8 8 18 18 32 32, পারবা? এটাকে ম্যাজিক নাম্বার বলে, যে 2 8 8 18 18 32 32, এটাকে ম্যাজিক নাম্বার বলে। ঠিক আছে, এইবার দেখো গ্রুপের কাহিনী। বলো তো এইখানে যে গ্রুপগুলো আছে, তোমাদের অনেক তো গ্রুপগুলো আছে, এই গ্রুপের কোনটাতে গ্রুপ 1-এ কয়টা মৌল আছে? মনে রাখবা গ্রুপ 1 আর গ্রুপ 18, এই দুটাতে 7টা করে মৌল আছে। কয়টা মৌল আছে বলো তো? 7টা করে, মানে 7টা করে মৌল আছে। তার মানে আমরা বলতে পারি 7 গুণন হচ্ছে 2, 7টা করে মৌল আছে। 7 গুণন 2 মানে কয়টা হয়? 14টা। 7 গুণন 2 মানে 14টা। গ্রুপ 1-এও 7টা আছে, গ্রুপ 18-তেও 7টা আছে। গ্রুপ 1-এ কি ছিল? ওই যে হাইড্রোজেন, হাইলিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, 7টা। গ্রুপ 18, এই গ্রুপ 18 কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন, তাই না? এই যে দেখো, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এখানেও দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, 7 সাথে 18টা, 7 সাথে 14টা আছে। ঠিক আছে, এখন দেখো গ্রুপ 2, দেখো গ্রুপ 2 এবং গ্রুপ 2 প্লাস, গ্রুপ দেখো 13 থেকে 17, 13 থেকে 17, এখানে মৌল কয়টা আছে দেখো? এগুলোতে সবগুলাতে মৌল আছে 6টা করে। কিরকম দেখো, গ্রুপ 2-তে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এটাতে 6টা। গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত 6টা করে আছে। দেখো এই যে চেক করে দেখলেই বুঝতে পারবা, এই চেক করে দেখলেই বুঝতে পারবা। এই যে দেখো 1 2 3 4 5 6, আবার এগুলোতে কয়টা করে আছে? এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই যে 13, এখানেও 1 2 3 4 5 6। দেখো এইখান থেকে এই পর্যন্ত কিন্তু 6টা করে আছে। এই যে এইটুক কিন্তু 6টা করে আছে। 18-এ 7টা ছিল, এগুলোতে 6টা করে আছে। 13 থেকে 17 পর্যন্ত 6টা আছে। আবার গ্রুপ 2 এর মধ্যে 6টা আছে। ঠিক আছে, বুঝছো? ক্লিয়ার? বুঝেছো কি? এই যে 1 2 3 4 5টা গ্রুপে 6টা, আর এখানে একটা গ্রুপে 6টা আছে। তার মানে আমাদের এখানে আছে 6 গুণন 6 মানে 36টা মৌল। 6টা করে আছে গ্রুপ 2 এবং হচ্ছে গ্রুপ 13 থেকে 17 পর্যন্ত। বুঝছো? আচ্ছা, এইবার একটা গ্রুপের কথা বলি। এবার একটা গ্রুপ যদি বলি, গ্রুপ 4 থেকে গ্রুপ 4 থেকে আমাদের 12 পর্যন্ত,
এখানে প্রত্যেকটাতে মৌল আছে 4টা করে। দেখো গ্রুপ 4 থেকে এই যে গ্রুপ 4-এ এই যে 1 2 3 4 এরকম 12 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8 9টা গ্রুপে 9টা গ্রুপেই 4টা করে আছে। 9টা গ্রুপেই 4টা করে আছে। কয়টা গ্রুপে 4টা করে আছে? 9টা গ্রুপে। তার মানে এখানে মোট কয়টা আছে? এখানে মোট কয়টা আছে? 36টা। এখানে আছে 36টা। কিন্তু গ্রুপ 3 যেটা আছে গ্রুপ 3, সেটাতে মৌলের সংখ্যা কয়টা? সেটাতে মৌলের সংখ্যা দেখো, এখানে দেখে মনে হচ্ছে 1 2 3 4, কিন্তু এইটা আছে ল্যান্থেনাইট সিরিজ, এইটা আছে অ্যাক্টিনাইট সিরিজ। ল্যান্থেনাইট সিরিজে 15টা, অ্যাক্টিনাইট সিরিজে 15টা, যাদেরকে নিচে স্থান দেওয়া হয়েছে। এখানে 15 15 30টা আছে, 15 15 30 আর 2 32টা। সেই জন্য গ্রুপ 3-তে আছে 32টা। গ্রুপ 3-তে কয়টা আছে বলো তো? 32টা। গ্রুপ 3-তে মৌলের সংখ্যা হচ্ছে 32টা। গ্রুপ 3-তে মৌলের সংখ্যা হচ্ছে কয়টা? 32টা। এখন তুমি যোগ করো, তাহলে 10 6 16 আর 2 হচ্ছে 18, 18 আর 8 হাতে থাকলো 1, 3 3 আগে 4, 4 3 7, 3 10 আর 1 11, এই হচ্ছে 118টা। তাহলে দেখো 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 দেখো, বুঝছো কি বুঝো নাই? সবাই কি বুঝতে পারছো? ক্লিয়ার? আমাকে বলো, সবাই কি ক্লিয়ারলি বুঝছো? তাহলে বলো, পর্যায়ে থাকবে 2 8 2 8 8 18 18 32 32। 1 নম্বর পর্যায়ে 2টা, তারপরে 8, তারপরে পর্যায়ে 2 নম্বর পর্যায়ে 8টা, 3 নম্বরে 8টা, 4 নম্বরে 18টা, 5 নম্বরে 18টা, 6 নম্বরে 32টা, 7 নম্বরে 32টা। আর গ্রুপের বেলা সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে গ্রুপ 3। এই যে সবচেয়ে বড় গ্রুপের নাম কি বলো? সবচেয়ে বড় গ্রুপ হচ্ছে গ্রুপ 3, যেখানে আছে 32টা। গ্রুপ 4 থেকে 12 পর্যন্ত 4টা করে আছে। 4 গুণন 9টা গ্রুপে আছে, 4 9 36টা। গ্রুপ 2-তে আছে 6টা, আর 13 থেকে 17-তে আছে 6টা। হ্যাঁ, 6টা করে আছে। তাহলে মোট এখানে 6টা গ্রুপ হলো, 6 মানে 6টা মোট গ্রুপ হইল 6 6 36টা। গ্রুপ 1 এবং গ্রুপ 18-এ আছে 6টা করে, তাহলে 7 দুগুণে 14টা। বুঝছো? তাহলে আমাদের গ্রুপ আর পর্যায়ে কয়টা কি মৌল আছে এটা সম্পর্কে আমরা একটা ধারণা পেলাম, যে আসলে কোন গ্রুপে কয়টা মৌল আছে, তাই না? আচ্ছা, আমরা এইবার আমরা একটা কথা বলবো, সেটা হলো এই গ্রুপগুলোর ক্ষেত্রে কিছু নাম আমরা জানি, যেই নামগুলো কমন নাম হিসাবে ক্লাস 9 10 থেকে পড়ে আসতেছো। আচ্ছা, প্রথমত গ্রুপের নামগুলো যে আছে, এটা একটা ইন্টারেস্টিং কথা আছে। এই গ্রুপগুলোর নাম যখন আমরা ব্যবহার করি, আমরা গ্রুপ 1, এই যে দেখো গ্রুপ 1, এরকম করে গ্রুপ 2 এভাবে ব্যবহার করি না, গ্রুপ 3 সিরিয়ালি 18 পর্যন্ত ব্যবহার করি আমরা। কিন্তু দুঃখজনক হলেও তোমরা অনেক সময় পরীক্ষার মধ্যে দেখবা রোমান সংখ্যায় দিয়ে দিছে। ওই যে পুরাতন পদ্ধতি একটা আছে, পুরাতন পদ্ধতিতে গ্রুপের নাম দিয়ে দেয়। পুরাতন পদ্ধতিতে কি গ্রুপের নাম কিন্তু দিয়ে দেয়। তখন তুমি কি করবা? তো সেটা আমি আগে তোমাকে দেখাচ্ছি, ভালো করে দেখো। গ্রুপ 8, গ্রুপ 9, গ্রুপ 10, 11, 12, 13, 14, 15, 16, 17, গ্রুপ 18। দেখো, গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত। মজার ব্যাপারটা হচ্ছে গ্রুপ 1 থেকে 18 পর্যন্ত যে আছে, এই 1 থেকে 18-র মধ্যে এই যে গ্রুপ 1 এবং 2, এই যে গ্রুপটা যে আছে, এইটার রেকর্ডেড ক্লাস কোথায় পাবো? আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে পাবা। আলোড়ন XYZ ইউটিউব চ্যানেলে পাবা, ঠিক আছে? শোনো, গ্রুপ 1 এবং 2 এগুলোকে অ্যাকচুয়ালি দেখো, মানে পুরাতন নিয়ম অনুসারে এই গ্রুপগুলোর নাম এত সহজ ছিল না। 1 2 3 4
থেকে 18 এরকম ছিল না, এইটা দুইটা উপগ্রুপে ভাগ করা হইতো। তার মধ্যে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত এইটাকে বলা হইতো বি উপগ্রুপ, এটাকে বলা হইতো বি উপগ্রুপ, এটাকে বলা হইতো কি বি উপগ্রুপ। এগুলো হচ্ছে বি উপগ্রুপ, পুরাতন নিয়ম অনুসারে এটা হচ্ছে বি উপগ্রুপ। আর 1 2 আর এখনকার যে 13 থেকে 18 এগুলোকে বলা হইতো এ উপগ্রুপ, এগুলোকে বলা হইতো এ উপগ্রুপ, এবং এগুলোকে রোমান সংখ্যায় লেখা হইতো। এবং কোনটা কি নাম ছিল সেটা বলছি আমি। যেইটা এখনকার 1 সেইটা ছিল 1A, রোমান সংখ্যায় 1 দিয়ে এ, 1A। যেইটা এখনকার 2 সেইটা ছিল 2A, সেটা ছিল 2A। যেইটা এখনকার 13 সেটা ছিল হচ্ছে 3A। যেইটা এখনকার 14 সেটা ছিল হচ্ছে 4A। যেইটা এখনকার 15 সেটা ছিল 5A। যেইটা এখনকার 16 সেটা ছিল 6A। যেইটা এখনকার 17 সেটা ছিল 7A। যেটা ছিল এখনকার 18 এটাকে বলা হয়তো শূন্য গ্রুপ, এটাকে বলা হয়তো শূন্য গ্রুপ। তাহলে দেখো এই আগেকার নিয়ম অনুসারে এইটা, এই যে 1 আর 2 হচ্ছে এ উপগ্রুপ ছিল, আবার 13 থেকে 18 এ উপগ্রুপ ছিল। এখনকার 1 আগেকারও 1 এ ছিল, এখনকার 2 আগেকার 2 এ ছিল, এখনকার 13 আগেকার 3 এ ছিল, তারপর 4 এ, 14 4 এ, 15 5 এ, 16 6 এ, 17 7 এ, 18 শূন্য গ্রুপ। 18টা ছিল শূন্য গ্রুপ। বুঝছো? ক্লিয়ার? আবার তোমাকে আমি যদি বলি যে এই যে 3 যে আছে গ্রুপটা, এই গ্রুপ 3 যে ছিল এইটা তো বি উপগ্রুপ, এই 3টা ছিল 3B, 4টা ছিল 4B, 5টা ছিল 5B, 6টা ছিল 6B। কি মজা, তাই না? 7টা ছিল 7B। এরপরে একটু ঝামেলা আছে, এরপরে 8 9 10 এদেরকে যৌথভাবে করে 8 বলা হতো, 8 গ্রুপ 8 বলা হইতো। অনেক ক্ষেত্রে এটাকে 8 বলা হইতো, অনেক ক্ষেত্রে 8B বলা হতো। ঠিক আছে, 8B বলা হইতো। আর লাস্টের যে দুইটা দেখো, বি এর মধ্যে কিন্তু 3 থেকে শুরু হয়েছিল, তাই 11 কে বলা হইতো 1B আর 12 কে বলা হইতো 2B। বুঝছো কি বুঝো নাই? বুঝছো? ক্লিয়ার? সবাই বুঝছো? তার মানে আমাদের 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 এই জিনিসটা মাথায় রাখতে হবে যে 1 2 আর 13 থেকে 18 এ, আর হচ্ছে 3 থেকে 12 পর্যন্ত বি। 1 2 1A 2A, আর 13 হচ্ছে 3A, 14 4A, 15 5A, 16 6A, 17 7A, 18 শূন্য গ্রুপ। বি এর বেলা 3 থেকে শুরু, 3টা 3B, 4টা 4B, 5টা 5B, 6টা 6B, 7টা 7B। এরপরে 8 9 10 এইটাকে ছিল 8B বা 8, আর 11টা ছিল 1B, আর 12টা ছিল 2B। কথা কি বুঝেছো? ক্লিয়ার? বুঝছো? পারবা? আচ্ছা, আচ্ছা, এখন দেখো, এখন তোমাদের এইবার কথা হলো, এই যে আমরা যখন বলবো গ্রুপ 1, বা আমরা যদি বলি 1A গ্রুপ, কি বলবো? 1A, রোমান সংখ্যায় 1A গ্রুপ, এটাকে আমরা বলি ক্ষার ধাতু, অ্যালকাইলি মেটাল। এই গ্রুপের যে মৌলগুলো আছে হাইড্রোজেন বাদে বাকিগুলো আসলে ক্ষার ধাতু, এগুলোকে বলা হয় ক্ষার ধাতু। বুঝছো? আচ্ছা, যেটা গ্রুপ 2, আধুনিক গ্রুপ 2, সেটা আগে কি ছিল? গ্রুপ 2A ছিল। এই ধাতুগুলা, ওই যে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম, এই ধাতুগুলাকে মাটিতে পাওয়া যায় এবং এরা ক্ষার ধাতু, সেই জন্য এগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু।
এগুলোতে মাটিতে পাওয়া যায় এবং এরা ক্ষার ধাতু, সেই জন্য এগুলাকে কি বলা হয়? মৃৎক্ষার ধাতু, অ্যালকাইলি আর্থ মেটাল। অ্যালকাইলি আর্থ মেটাল, ঠিক আছে, অ্যালকাইলি আর্থ মেটাল বা মৃৎক্ষার ধাতু। আচ্ছা, আমরা এখনকার গ্রুপ 11 এর কথা যদি চিন্তা করি, সেইটা আগে কি ছিল বলতে পারবা? এখনকার যেটা গ্রুপ 11 সেইটা আগে কি ছিল? কি ছিল? এই দেখো দেখো, গ্রুপ 11টা ছিল 1B ছিল। 11 বা 1B, গ্রুপ 1B, এই কথাটা যদি বলা হয়, কপার সিলভার গোল্ড এইখানে আছে 11 অথবা 1B, এদেরকে বলা হয় হচ্ছে মুদ্রা ধাতু, কয়েন মেটাল বা মুদ্রা ধাতু, তাই না? এগুলোকে বলা হয় হচ্ছে মুদ্রা ধাতু। আমরা যদি দেখি গ্রুপ 15 যেটা আগে ছিল গ্রুপ 5-এ, দেখো ওই যে 15টা ছিল 5-এ, এটাকে আমরা বলতাম, এগুলোকে আমরা বলি নিকটোজেন। নিকটোজেন মানে শ্বাসরোধকারী। নিকটোজেন মানে কি বলতো? শ্বাসরোধকারী। নিকটোজেন মানে শ্বাসরোধকারী। এরপরে হচ্ছে গ্রুপ 16। 16 মানে গ্রুপ হচ্ছে 6-এ, এটাকে কি বলে? চালকোজেন। কোনটা? ওই যে অক্সিজেন সালফার, এরা হচ্ছে আকরিক উৎপন্নকারী, আকরিক হিসাবে থাকে, আকরিক উৎপন্নকারী। আকরিক উৎপন্নকারী। তারপরে গ্রুপ যেটা 17 এখন, আগে কি ছিল 7-এ, এটাকে কি বলবো আমরা? হ্যালোজেন। হ্যালোজেন, হ্যালোজেনকে আমরা বলি সামুদ্রিক লবণ, সামুদ্রিক লবণ উৎপন্নকারী বা লবণ উৎপন্নকারী, লবণ উৎপাদনকারী, তাই না? গ্রুপ 18, গ্রুপ 18টা আগে বলা হইতো শূন্য গ্রুপ। শূন্য গ্রুপ, শূন্য গ্রুপ যে আছে, এই শূন্য গ্রুপকে আমরা কি বলি? এটা তো নিষ্ক্রিয় গ্যাস, তাই না? নিষ্ক্রিয় গ্যাসকে আমরা কি বলি? অভিজাত, অভিজাত গ্যাস বা নোবেল গ্যাস। নোবেল গ্যাস, এটা ইংলিশে আমরা বলতেছি কি? নোবেল, আর বাংলায় বলতেছি আমরা অভিজাত গ্যাস, তাই না? তো এই তো কাহিনী হচ্ছে এগুলো, এগুলো আমরা জানি, তাই না? তাহলে দেখো, এগুলো কিন্তু আমরা সবাই জানি। এই যে দেখো, এই যে এইটা হচ্ছে ক্ষার ধাতু, অ্যালকাইলি মেটাল। 2 নাম্বার কি? অ্যালকাইলি আর্থ মেটাল মানে মৃৎক্ষার ধাতু। এইটা কি? এইটা কি? নিকটোজেন। 15টা হচ্ছে নিকটোজেন। 16টা কি? চালকোজেন। 17টা কি বলো? 17টা কি? 17টা হচ্ছে হ্যালোজেন। আর 18টা কি? 18টা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা নোবেল গ্যাস, তাই না? এই হচ্ছে বিষয়। এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে। তোমরা কি রেয়ার আর্থ মেটাল বা বিরল মৃত্তিকা ধাতুর নাম শুনেছো? ইয়েস অর নো? এখন এই যে বিভিন্ন টাইপের যে যুদ্ধ চলতেছে, এই বিরল মৃত্তিকা ধাতুর অনুসন্ধান করতেছে, দেখবা যে বিভিন্ন জায়গায় এই ট্রাম্প হামলা করতেছে না, বা মানে আমেরিকা বিভিন্ন জায়গায় চীনের উপর স্যাংশন দিছে। তারপরে চীন বলছে যে রেয়ার আর্থ মেটাল আর এরা এক্সপোর্ট করবে না, তখন আমেরিকা ঝামেলায় পড়ে গেছে। তাহলে খেয়াল করো, একটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে রেয়ার আর্থ মেটাল। এটা দিয়ে বিভিন্ন টাইপের সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন জিনিস তৈরি করা হয়। রেয়ার আর্থ মেটাল এইটা কোনটা বলতে পারবা? রেয়ার আর্থ মেটাল বা বিরল মৃত্তিকা ধাতু এরা কারা বলতে পারবা? এরা হচ্ছে গ্রুপ 3 এর মৌলগুলা। এই গ্রুপ 3 এ কে কে ছিল? গ্রুপ 3 এর 17টা মৌল।
উপরের 17টা মৌল, উপরের 17টি মৌল হচ্ছে রেয়ার আর্থ মেটাল। সেটা কি? সেটা দেখো, সেই জিনিসটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম এবং ল্যান্থেনাইট সিরিজ। দেখো আমাদের এই যে পর্যায় সারণীতে দেখো, এই যে স্ক্যান্ডিয়াম আছে, ইট্রিয়াম আছে, এই জায়গাতে ল্যান্থেনাইট সিরিজ আছে। ল্যান্থেনাইট সিরিজ 57 থেকে 71, এইটাকে আমরা বলি ল্যান্থেনাইট সিরিজ। এই 57 থেকে 71 যে আছে, এখানে আছে 15টা আর এখানে আছে 2টা, এই 17টা মৌলকে বলা হয় রেয়ার আর্থ মেটাল। তার মানে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, দেখো স্ক্যান্ডিয়াম প্লাস ইট্রিয়াম প্লাস হচ্ছে ল্যান্থেনাইট সিরিজ। কথা কি বুঝেছো? ল্যান্থেনাইট সিরিজে কয়টা? ল্যান্থেনাইট সিরিজে 15টা এবং স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়াম, এটাকে বলা হয় হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু। বুঝতে পেরেছ? এগুলোকে বলা হয় বিরল মৃত্তিকা ধাতু, রেয়ার আর্থ মেটাল। ওকে, এখন আমরা মোটামুটি পর্যায় সারণী সম্পর্কে ধারণা লাভ করলাম। এই পর্যায় সারণীর এই পাশের মৌলগুলা, এই যে এই পাশটার মৌলগুলা মূলত হচ্ছে অধাতু। এই পাশের মৌলগুলা, এই পাশে তোমার ধাতু বেশি। তো আসো আমরা পর্যায় সারণীতে মৌলগুলা যে আছে, ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীকে আমরা ভাগ করি। আমরা প্রধানত 4টা ভাগে ভাগ করি। 1 নম্বর ভাগের নাম হচ্ছে এস ব্লক মৌল। এই মৌলগুলাকে যে ভাগ করতেছি, প্রথম ভাগটার নাম কি বলতো? এস ব্লক। দ্বিতীয় ভাগটার নাম কি? পি ব্লক। তৃতীয় ভাগটার নাম কি? ডি ব্লক, তাই না? চতুর্থ ভাগটার নাম কি? এফ ব্লক। পর্যায় সারণীতে যে মৌলগুলো আছে, এই মৌলগুলোকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। একটা এস ব্লক, একটা পি ব্লক, একটা ডি ব্লক, একটা এফ ব্লক। এগুলো কাকে বলে? খুবই সহজ। যদি কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রনটা এস অরবিটালে প্রবেশ করে তাহলে এস ব্লক, যদি সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে ডি ব্লক, পি অরবিটালে প্রবেশ করলে পি ব্লক, এফ অরবিটালে প্রবেশ করলে এফ ব্লক, তাই না? বিষয়টা এইটাই। আচ্ছা, মনে করো তোমাকে আমি বললাম যে এস ব্লক মৌল এটা কি? যে সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করে। সর্বশেষ ইলেকট্রন কোথায় প্রবেশ করে বলো তো? এস অরবিটালে প্রবেশ করে। তোমরা সুন্দর করে নোট করে, আমি তোমাদেরকে স্লাইড দিব, তোমরা বিশেষ করে মানে তোমরা যেই ব্যাচেরই হও না কেন, তোমরা সুন্দর করে নোট করে এএসজিতে অথবা তোমাদের 27 অথবা 26 যেই ব্যাচের বা যেই ব্যাচেরই হও না কেন, সেই ব্যাচের তোমাদের যে গ্রুপ আছে, গ্রুপের মধ্যে শেয়ার করো, তোমাদের ক্লাস নোটটা শেয়ার করো। আমি তোমাদেরকে যদিও স্লাইড দিব, তারপর সুন্দর করে নোট করলে নিজের কাছে নোটটা থাকলে নিজের বুঝতে সুবিধা হয়, কারণ এটা গুছিয়ে পড়াবো একবারে। যেইটা পড়াবো তুমি সুন্দর মতো করে যদি গুছিয়ে নোট করে রাখো, আর তোমাকে এক্সট্রা পড়তে হবে না, এর বাইরে কিছুই পড়তে হবে না। আমি তোমাকে সৃজনশীল এমসিকিউ সব প্র্যাকটিস করাই দিব, কোনো সমস্যা নেই, বুঝছো? এর বাইরে কিছু পড়তে হবে না। সর্বশেষ ইলেকট্রন এস অরবিটালে প্রবেশ করলে তাকে এস ব্লক মৌল বলে। এস ব্লক মৌল বলে। আমরা এগুলো ডিটেলস পড়বো এস ব্লক পি ব্লকের। আমরা এখন জাস্ট ধারণা নিব। কেন? এস ব্লক পি ব্লকের আমি তোমাদেরকে বলেছি, তোমাদের এই যে ব্লক কেমিস্ট্রির মধ্যে এসপিডিএফ এর যে বিস্তারিত পড়া, সেটা কিন্তু আমরা একেবারে রাসায়নিক পরিবর্তন, পর্যাবৃত্ত ধর্ম, তারপরে ওগুলোর বিস্তারিত পড়ব। কিন্তু এখন আমরা ধারণা আগে নিব, এই যে শ্রেণীবিন্যাসের মধ্যে আমরা একটু ধারণা নিব। সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে সেটা হচ্ছে এস ব্লক। আচ্ছা, ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে এস ব্লক মৌল। আচ্ছা, এখন দেখো এস ব্লক মৌল যে আছে পৃথিবীতে, এস ব্লক মৌল যে পর্যায় সারণীতে আছে, মোট এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টি। এস ব্লক মৌল কতটি বলো? এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টা। মৌল হচ্ছে 14টা।
সেই 14টা কোথায় কোথায় আছে? মৌল হচ্ছে 14টি। কোথায় কোথায় আছে বলো তো? এই 14টা আছে গ্রুপ 1-এ। এই গ্রুপ 1-এর মধ্যে কয়টা আছে? গ্রুপ 2 এর মধ্যে কয়টা আছে? এবং গ্রুপ 18-এও আছে। তাহলে মনে রাখবা গ্রুপ 1-এর মধ্যে পুরা 60টা যে মৌল আছে, হ্যাঁ, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম সব হচ্ছে এস ব্লক মৌল। গ্রুপ 2 এর মধ্যে 6টা আছে, আর গ্রুপ 18-এর মধ্যে একটা শুধুমাত্র হিলিয়াম। হিলিয়াম হচ্ছে এস ব্লক মৌল। তাহলে মোটের উপরে আমাদের 14টা এস ব্লক মৌল আছে। কয়টা মৌল আছে? 14টা। বুঝছো? তাহলে গ্রুপ 1-এ 7টা। দেখো, খেয়াল করে দেখো, গ্রুপ 1-এ আছে এই যে 1 2 3 4 5 6 7টা। গ্রুপ 2-এ আছে 1 2 3 4 5 6টা। আর এই যে গ্রুপে এই যে হিলিয়াম যে আছে, হিলিয়াম, তাহলে 7 আর 6 13 আর একে 14। এই মোট 14টা হচ্ছে এস ব্লক মৌল। 14টা হচ্ছে এস ব্লক মৌল। বুঝছো? ক্লিয়ার? পারবা? এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টা। এরপরে তোমাকে আমি যদি বলি সর্বশেষ ইলেকট্রন যদি পি অরবিটালে প্রবেশ করলে, তো পি অরবিটালে প্রবেশ করলে সেটা হচ্ছে পি ব্লক মৌল। পি ব্লক মৌলগুলা কোথায় আছে বলো? পি ব্লক মৌলের সংখ্যা কয়টা বলতে পারবা? পি অরবিটালে প্রবেশ করলে তা পি ব্লক মৌলগুলা কোথায় আছে বলতে পারবা? পি ব্লক মৌলের সংখ্যা কয়টা? পি ব্লক মৌল হচ্ছে 36টা। কতটি? 36টি, তাই না? 36টা। সেই 36টা কোথায় আছে? সেই 36টার মধ্যে দেখো, গ্রুপ 13-এ আছে, 14-এ আছে, 15-এ আছে, 16-এ আছে, 17-এ আছে, 18-এ আছে। কয়টা করে আছে? 6টা করে আছে। এখানেও 6টা, এখানেও 6টা। এগুলো সবগুলা গ্রুপে 6টা করে আছে। এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, এখানে 6টা, এখানেও 6টা আছে হিলিয়াম বাদে। তাহলে মোট কয়টা হলো? 36টা। 1 2 3 4 5 6 6 6 36। দেখো কিভাবে 36 খেয়াল করো, কিভাবে 36 খেয়াল করো। এই যে দেখো, এখানে পি ব্লক মৌলগুলা এই যে গ্রুপ 13-এ 6টা। এই যে 1 2 3 4 5 6, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিউটোনিয়াম, এইটা হচ্ছে 6টা। এরকম করে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, তারপরে কি ফ্লোরোভিয়াম, তারপরে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কোভিয়াম, তারপর অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, লিভারমোরিয়াম, ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন, টেনেসিন, এবং হিলিয়াম বাদে নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। এই যে 36টা মৌল যে আছে, এই 36টা, এই যে এখান থেকে এটা এতটুকু হিলিয়াম বাদ দিয়ে, হিলিয়াম তো এস ব্লক। এই যে এখানে 6 × 6, এই পাশে 1 2 3 4 5 6, এই পাশে 1 2 3 4 5 6, 6 × 6 মানে 36টা। এই 36টা হচ্ছে পি ব্লক মৌল। 36টা কি ব্লক মৌল বলো? এই 36টা হচ্ছে পি ব্লক মৌল। বুঝছো? ক্লিয়ার? 13 থেকে 18-র মধ্যে 18তে মোট 60টা মৌল আছে, তার মধ্যে 6টা পি ব্লক, একটা এস ব্লক। 6টা হচ্ছে পি ব্লক, একটা হচ্ছে এস ব্লক। বুঝছো? ক্লিয়ার? এখন দেখো এরপরে ডি ব্লক। সর্বশেষ ইলেকট্রন ডি অরবিটালে প্রবেশ করে যদি, ডি অরবিটালে প্রবেশ করলে
ডি ব্লক। ডি ব্লক মৌলের সংখ্যা কয়টি? ডি ব্লক মৌলের সংখ্যা 41টি। ডি ব্লক মৌল 41টি। সেই 41টা কি কি দেখো, কোথায় কোথায় আছে এই 41টা? তুমি দেখো গ্রুপ, দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, 41টা যে আছে, যে এই 41টার মধ্যে তোমার এই যে গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত, গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো আছে, এই মৌলগুলাকে আমরা বলবো গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত যে মৌলগুলো আছে এগুলোকে বলবো আমরা হচ্ছে ডি ব্লক মৌল, বুঝছো? তো এখানে 3 থেকে 12 পর্যন্ত মোট 10টা আছে। তো 4 গুণন 10 মানে 4 10 40, প্লাস একটা আছে থোরিয়াম, থোরিয়াম একটা মিলে হয়ে যায় 41। এখানে এই জিনিসটা আমি একটু বুঝাই বলি, ভালো করে শোনো, বুঝলে বুঝতে পারবা। এখানে কি হয়, আমি এইদিকে 4 10 40 কেন লিখছি এটা বুঝতে পারবা। দেখো এখানে দেখো এই বরাবর কি 1 2 3 4টা করে আছে, আর গ্রুপ 3 থেকে 12 পর্যন্ত এই যে 1 2 3 4টা করে না। তুমি যদি এখানে ল্যান্থেনাম ধরে নাও যে এটা ল্যান্থেনাম আর এটা অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়াম এইটা আর ল্যান্থেনাম এটা, তাহলে 4 10 40 হয়ে গেল। ল্যান্থেনাইট সিরিজের ল্যান্থেনাম এবং অ্যাক্টিনিয়াম এগুলো হচ্ছে ডি ব্লক মৌল। এগুলো কি ব্লক মৌল বলো? এগুলো হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে 4 10 40, এই পাশে 10টা, এই পাশে 4টা, 4 10 40 উইথ হচ্ছে থোরিয়াম, থোরিয়াম হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে হয়ে গেল 41। এই বরাবর 10টা গ্রুপ আছে, এই বরাবর 4টা করে ছিল। ল্যান্থেনাইট সিরিজের ল্যান্থেনামকে উপরে দিলাম, অ্যাক্টিনিয়ামকে উপরে দিলাম, তাহলে এই বরাবর এখানেও 4টা হয়ে গেল। বাকিগুলো এগুলো কিন্তু পি ব্লক, তার মধ্যে এফ ব্লক, এই যে নিচের গুলা ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজের ল্যান্থেনাম আর অ্যাক্টিনিয়ামকে যদি আমি উপরে দেই তাহলে এখানে 4 10 40টা হলো, আর তার সাথে যদি থোরিয়ামকে নেই তাহলে 41টা হলো। এই 41টা মৌল হচ্ছে ডি ব্লক মৌল, এই 41টা মৌল। আর বাকি যেই জিনিসটা থাকলো, বাকি থাকলো আর এইটুক হচ্ছে তোমার এফ ব্লক মৌল, যেটাতে ল্যান্থেনাইট সিরিজ অ্যাক্টিনাইট সিরিজের মধ্যে এতটুকু হচ্ছে এফ ব্লক মৌল। তাহলে আমরা 41টা মৌল পেয়েছি হচ্ছে ডি ব্লক মৌল, 41টা মৌল পেয়েছি ডি ব্লক। এবার আমরা যদি বলি, হ্যাঁ, যে সকল মৌলের, আচ্ছা যে সকল দিয়ে তো লিখি নাই, সর্বশেষ ইলেকট্রন দিয়ে লিখছি। সর্বশেষ ইলেকট্রন যদি এফ অরবিটালে প্রবেশ করে, তাই না? এফ অরবিটালে প্রবেশ করলে তা এফ ব্লক মৌল। তাহলে এফ ব্লক মৌল কয়টা দেখো, কিভাবে দিব। এফ ব্লক মৌল হচ্ছে 27টা। এফ ব্লক মৌল কয়টি? মৌল হচ্ছে 27টা। এই 27টা কোথায় কোথায় আছে? 27টার স্থান হচ্ছে ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ। ল্যান্থেনাইট সিরিজের থাকবে 14টা, অ্যাক্টিনাইট সিরিজের হচ্ছে 13টা, মিলে হচ্ছে 27টা। ল্যান্থেনাইট সিরিজে মোট মৌল আছে 15টা, তার মধ্যে ল্যান্থেনাম বাদে বাকি 14টা হচ্ছে ব্লক। আর অ্যাক্টিনাইট সিরিজে তোমার মৌল আছে 15টা, মানে ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজে 15 30টা মৌল আছে। এখানে অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম বাদে, এই অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম হচ্ছে ডি ব্লক মৌল। তাহলে আমরা মাথায় রাখবো, নরমালি ল্যান্থেনাইট সিরিজে মৌল আছে কয়টা? ল্যান্থেনাইট সিরিজে নরমালি মৌল থাকে হচ্ছে 15টা। অ্যাক্টিনাইট সিরিজে মৌল থাকে কয়টা? অ্যাক্টিনাইট সিরিজে মৌল থাকে 15টা।
এই 15টার মধ্যে 3টা বাদ গেছে, ল্যান্থেনাইট সিরিজের ল্যান্থেনাম বাদ গেছে, অ্যাক্টেনাইট সিরিজের অ্যাক্টেনিয়াম এবং থোরিয়াম বাদ গেছে, মোট আছে 27টা। এই যে দেখো, এই যে খেয়াল করো, এখানে ল্যান্থেনাইট সিরিজের ল্যান্থেনাম বাদ গেছে, অ্যাক্টেনাইট সিরিজের অ্যাক্টেনিয়াম আর থোরিয়াম বাদ গেছে। এই পুরাটাই কিন্তু ল্যান্থেনাইট সিরিজ, 15টা মিলে 30টা। এর মধ্যে এই 3টা বাদ গেছে, এই 3টা হচ্ছে ডি ব্লকে, এই 3টা ডি ব্লকে চলে গেছে। তাহলে ল্যান্থেনাম এখানে, অ্যাক্টেনিয়াম এখানে, এটা হচ্ছে 40টা আর একটা মিলে 41টা, আর এটা হচ্ছে 27টা। বুঝছো? ক্লিয়ার? সবাই পারবা? সবাই পারবা কি পারবা না আমাকে একটু বলো। সবাই ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে এইটা হলো আমাদের গ্রুপ আর পর্যায়ের বিষয়গুলা, যে কোন গ্রুপে কোনটা আছে এবং কোন পর্যায়ে কোনটা আছে। এখন আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে গ্রুপ আর পর্যায় নির্ণয়, মৌলের শ্রেণীবিন্যাসের। এইবার আমরা যেটা শিখব গ্রুপ এবং পর্যায় নির্ণয়। ওকে, তো গ্রুপ আর পর্যায় নির্ণয় দুই রকমে করা যায়। একটা হচ্ছে ট্রেডিশনাল নিয়মে, আরেকটা আছে সংক্ষিপ্ত নিয়মে। সংক্ষিপ্ত নিয়মটা এমসিকিউ এবং অ্যাডমিশনে কাজে লাগে অনেক, আর ট্রেডিশনাল নিয়মটা আমরা মোটামুটি সবাই জানি। ট্রেডিশনাল নিয়মটা কি? ট্রেডিশনাল নিয়মটা আমি আগে শিখাই দিই। ট্রেডিশনাল নিয়ম তোমাদের ক্লাস 9-10 ছিল। বলতো পর্যায়, কোনো কিছুর পর্যায় যে ছিল, পর্যায়ের সিস্টেমটা কি ছিল? হ্যাঁ, পর্যায়টা হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা। সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, কোনো একটা ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যাটাই ছিল তার পর্যায়। আর গ্রুপ নির্ণয় কি ছিল? গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কয়েকটা পার্ট দিয়েছিলাম। সেই পার্টটা হচ্ছে, যদি সেটা এস ব্লক মৌল হয় তাহলে সর্বশেষ এস অরবিটালে জয়টা ইলেকট্রন থাকবে সেটাই তার গ্রুপ। যদি পি ব্লক এলিমেন্ট হয় তাহলে সর্বশেষ পি এস অরবিটাল প্লাস পি অরবিটাল প্লাস 10 যোগ করলে তার গ্রুপ হবে। যদি ডি ব্লক মৌল হয় তাহলে সর্বশেষ ডি এবং এস যোগ করলে যেটা হবে সেটা হবে গ্রুপ। এবং যদি এফ ব্লক মৌল হয় তাহলে সবসময় গ্রুপ হবে 3। এফ ব্লক মৌল, এমন কোনো এফ ব্লক মৌল নাই তাদের গ্রুপ আলাদা। এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল নিয়ম। ট্রেডিশনাল নিয়ম হচ্ছে গ্রুপ আর পর্যায় নির্ণয়ের। ট্রেডিশনাল নিয়ম কি? যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা যেটা হবে সেটা হচ্ছে পর্যায়, আর গ্রুপ যদি এস ব্লক হয় তাহলে শেষ এসে জয়টা প্রবেশ করবে সেটাই তার পর্যায়, সেটাই তার গ্রুপ। পি ব্লক হইলে সেটার এস প্লাস পি প্লাস 10, আর যদি ডি ব্লক হয় তাহলে ডি প্লাস এস, আর এফ ব্লক হইলে সেটা হচ্ছে গ্রুপ 3। এই গ্রুপ 3টা হবে তার পর্যায়, তার গ্রুপ 3টা হবে তার গ্রুপ। তাহলে পর্যায় আর গ্রুপ, এটা হচ্ছে ট্রেডিশনাল নিয়ম। যেমন আমরা যদি এক্সাম্পল দিই, এক্সাম্পল দিলে আমরা বুঝে যাব, তাই না? যদি আমরা কিছু এক্সাম্পল দিই গ্রুপ আর পর্যায়ের, যে মনে করো আমাদের আছে হাইড্রোজেন, তারপরে আছে হিলিয়াম, অথবা হাইড্রোজেন, তারপরে হচ্ছে আমাদের সোডিয়াম, লিথিয়াম, তারপরে দিলাম মনে করো বেরিলিয়াম, তারপরে দিলাম সোডিয়াম, তারপরে দিলাম ম্যাগনেসিয়াম। তো এগুলো হচ্ছে এস ব্লক মৌল। কেন? এর ইলেকট্রন বিন্যাস করলে তুমি পাবা এর পারমাণবিক সংখ্যা 1, এটার 3, এটার 4, এটার 11, এটার 12। তাহলে এটার ইলেকট্রন বিন্যাস করলে কি পাবো? 1s1। এটা তো 1s2, 2s1। তো দেখো সবগুলারই শেষ কক্ষপথে কি আছে? এস। তার মানে এস যেহেতু আছে তার মানে এগুলো কি? এস ব্লক মৌল। আর এস ব্লক মৌলের ক্ষেত্রে কি হবে? এস ব্লক মৌলের ক্ষেত্রে যেটা হবে
সেটা হচ্ছে সর্বশেষ এসে জয়টা থাকবে সেটা হবে গ্রুপ, আর পর্যায় হবে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা। এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 1, তার মানে এটার পর্যায় আর গ্রুপ যদি তোমাকে আমি নির্ণয় করতে বলি গ্রুপ কত আর পর্যায় কত, এগুলো কি সবগুলোই আমরা পারবো, তাই না? পারবো না? তো দেখো তাহলে আমাদের এটার সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 1, তাহলে পর্যায় 1, সর্ববহিস্থ স্তরে একটা ইলেকট্রন প্রবেশ করছে, তাহলে গ্রুপ 1। এখানে পর্যায় কি? এখানে হচ্ছে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা 2, তার মানে 2 পর্যায়, আর এটার গ্রুপ হচ্ছে 1। সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা, এই যে এটা কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2, আর ইলেকট্রনও এই যে এসে ইলেকট্রন, সর্বশেষ এসে ইলেকট্রন আছে 2, তাহলে গ্রুপও 2। এখানে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3, তার মানে পর্যায় 3, আর সর্বশেষ এসে কয়টা ইলেকট্রন আছে? একটা, তাহলে গ্রুপ 1। সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 3, আর সর্ববহিস্থ এসে আছে 2টা ইলেকট্রন, তার মানে কি গ্রুপ 2, তাই না? কল দিতে, বুঝছো? ক্লিয়ার? তাহলে এইটা হলো এস ব্লকের কাহিনী। এস ব্লকের তুমি এইভাবে করে বের করে ফেললা। এস ব্লকের অনেকগুলো আমরা এক্সাম্পল পেয়ে গেছি, কারণ এস ব্লকের ক্ষেত্রে আমার পর্যায়ে তো সমস্যা নেই, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যাটাই পর্যায়। এস ব্লকে সর্বশেষ এসে জয়টা থাকবে সেটাই গ্রুপ। আচ্ছা, যদি আমি বলি যে আমার কাছে আছে বোরন হচ্ছে 5, তাহলে আসতেছে কি 1s2 2s2 2p1, তাই না? এটা বোরন। তাহলে বলো বোরনের ক্ষেত্রে, অথবা আমি যদি বলি অ্যালুমিনিয়াম, আচ্ছা এরপরে কার্বনই ধরলাম, কার্বন 1s2 2s2 2p2, অথবা আমি ধরলাম ফসফরাস 1s2 2s2 2p6 3s2 3p3। তাহলে দেখো এগুলো হচ্ছে পি ব্লক মৌল। কেন পি ব্লক মৌল? এই যে দেখো সর্বশেষ ইলেকট্রনটা পি অরবিটালে প্রবেশ করছে, তাই পি ব্লক। তো দেখো সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 2, তার মানে এগুলোর পর্যায় কত? এটার পর্যায় হচ্ছে 2, তাই না? এটারও পর্যায় 2, এটারও পর্যায় 2, এটার পর্যায় কত? এটা পর্যায় 3, সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা এখানে 3, তার মানে পর্যায় 3। এইবার গ্রুপ কত বলো? এইবার গ্রুপ কত? এইটার গ্রুপ হলো এই যে পিতে আছে একটা, এসে আছে 2টা, তাহলে এস প্লাস পি, তার মানে 2 + 1 মানে 3, 3 আর 10 হচ্ছে 13, মানে এইটা যোগ করে তার সাথে 10 যোগ করতে হবে। এই যে দেখো এখানে বলছি পি ব্লক হইলে এস প্লাস পি প্লাস 10, পি ব্লক হইলে এস প্লাস পি প্লাস 10 গ্রুপ, এস প্লাস পি প্লাস 10, তাহলে 2 2 4 আর 10 যোগ করলে 14। এটা কি হবে? সর্বশেষ এস, সর্বশেষ পি, 3 আর 2 যোগ করলে 5, 5 আর 10 যোগ করলে 15, তার মানে এটা হবে গ্রুপ কত? 15। এটা কি হবে? গ্রুপ 15। বুঝছো? ওকে, বুঝছো? আচ্ছা তোমাদেরকে আমি যদি বলি এইটা যদি পুরাতন গ্রুপ লিখতে বলতাম, পারতা কি পারতা না বলো তো? পুরাতন গ্রুপ লিখলে এটা কত হইতো? 1a, 1টা তো 1a, এটাও হইতো 1a, এইটা কত হইতো পুরাতন গ্রুপ অনুযায়ী? এটা হইতো 2a। এইটা গ্রুপ 1টা কি? 1a, গ্রুপ 2টা কি? 2a। বলো তো 13টা কি হইতো? 13টা পুরাতন অনুসারে কি হতো বলো তো? রোমান সংখ্যায় 3 দিয়ে এ, 13 ছিল 3a, মনে আছে তো নাকি? 13 ছিল 3a, 14 ছিল 4a, 15 ছিল 5a, মনে আছে সবার? পারবা? বুঝছো? ক্লিয়ার? তাহলে আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোন গ্রুপ ছিল, এগুলো কিন্তু পারবা, তাই না? আচ্ছা এটা হলো এস আর পি এর বিষয়টা এটা। আচ্ছা যদি আমাদের কোনো একটা ডি ব্লক এলিমেন্ট থাকে, ধরো ডি ব্লক এলিমেন্ট একটা আমি লিখে দিচ্ছি, আমরা তো আরো পড়বো, ডি ব্লক নিয়ে আলাদা করেই পড়বো। ধরো স্ক্যান্ডিয়াম আছে, যার ইলেকট্রন বিন্যাস করলে তুমি আর্গনের পরে 3d এবং 4s, আমরা 4s2 আর 3d1 পাবো। সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে, যদিও সাজায় লেখা যাবে,
যদিও সাজায় লিখতে হয়, সাজায় লিখতে হবে এটা, কিন্তু ডি অরবিটালে শেষ ইলেকট্রনটা আউটবাউ নীতি অনুসারে 4s এ আগে প্রবেশ করে, 3d তে পরে প্রবেশ করে। যেহেতু ডি তে পরে প্রবেশ করছে, ডি ব্লক এলিমেন্ট, বুঝছো? এখন কথা হলো এইটার বলো তো পর্যায় কি? এই যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কত? 4, তার মানে এটা পর্যায় 4। এটার গ্রুপ কি? দেখো ডি ব্লক এলিমেন্টের গ্রুপ হয় সর্বশেষ ডি আর এস এর যোগফল, তাহলে 2 আর 1 যোগ করলে 1 আর 2 যোগ করলে 3। এই যে দেখো, এই যে এখানে এই কথাটা লিখছি, ডি ব্লক এলিমেন্ট হয় ডি প্লাস এস, ডি ব্লক এলিমেন্ট হবে ডি প্লাস এস। ডি প্লাস এস করলে আমাদের কি হয়ে যাবে? এটা কিন্তু আমাদের গ্রুপ, মানে গ্রুপ চলে আসবে ডি প্লাস এস করলে। যেমন তোমাকে আমি যদি বলি আয়রন ধরলাম, আয়রনের ইলেকট্রন বিন্যাস তুমি করে ফেলছো, আমি পরে শিখাচ্ছি, আর একটু শিখাই দিচ্ছি, সমস্যা নেই। আয়রনের ইলেকট্রন বিন্যাস তুমি করে ফেলছো যে 4s2 3d6, এই যে এই পর্যন্ত 18 আর 2 20 আর 6 26 করছো মনে করো। তারপরে তুমি মান নির্ণয় করবা, সেটা কি করবা জানো? এটা কি করবা? পর্যায় কত, পর্যায়ে যে দেখো 4, গ্রুপ কত, ইলেকট্রন বিন্যাস করে ফেললেই গ্রুপ হয়ে যাবে। 4 আর 2 সরি 6 আর 2 যোগ করলে 8, সর্বশেষ ডি এবং এস যোগ করলেই হবে। স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস কিভাবে করে? ইলেকট্রন বিন্যাস চ্যাপ্টার 2 এর জিনিস, চ্যাপ্টার 2 এর ইলেকট্রন বিন্যাসের ওই পার্ট তো এখানে করাবো না, তারপরে স্ক্যান্ডিয়াম থেকে অন্যগুলা করাই দিব, কারণ ডি ব্লক এলিমেন্টের ইলেকট্রন বিন্যাসগুলো করাই দিব, সমস্যা নেই, ঠিক আছে, এগুলো করাই দিব। আচ্ছা বলো তো, আমরা আরো 2-1টা করি। ধরো নিকেল আছে 28, তাহলে আর্গন পর্যন্ত 18, তারপরে 3d আর 4s, 18 আর 2 20 আর 8 28, তাহলে গ্রুপ কত, পর্যায় কত? পর্যায় তো হচ্ছে সর্বোচ্চ, তাহলে পর্যায়ে আমরা কত পাচ্ছি? পর্যায়ে পাচ্ছি আমরা 4। গ্রুপ কত পাচ্ছি? গ্রুপ আমরা পাচ্ছি 10। তারপরে মনে করো কপার 29, তাহলে কপারের ক্ষেত্রে আমরা জানি ব্যতিক্রম আছে, 4s এ 1টা এবং 3d তে 10টা থাকে। এগুলো ইলেকট্রন বিন্যাস চ্যাপ্টার 2 এর জিনিস, তারপরেও আমি যতটুকু লাগে করাই দিব, সমস্যা নেই। এটার হচ্ছে গ্রুপ 10 আর 1 যোগ করলে 11। এই তো, তোমরা আমাকে বলো এইটার যে গ্রুপগুলো আমরা নির্ণয় করলাম, যদি পুরাতন নিয়ম অনুসারে গ্রুপ করি তাহলে কি হবে? 3টা কি হবে মনে আছে? 3টা কি হবে সবার মনে আছে? একটু কমেন্ট করো সবাই, 3টা কি হবে? 3টা হবে 3b, মনে আছে? এই ছেলে পেলে তোমাদেরকে যে শিখিয়েছি মনে আছে জিনিসটা? 3টা যে 3b হবে, এই যে দেখো 3টা ছিল 3b, 4টা 4b, 5টা 5b, 6টা 6b, 7টা 7b, 8 9 10টা হচ্ছে 8b, আর 11 1b আর 12 হচ্ছে 2b। মনে আছে তো নাকি? বুঝছো? এটা মনে রাখতে হবে, তাই না? তাহলে 8টা হবে কি? তাহলে 8 9 10 হচ্ছে 8b, 10টাও 8b, গ্রুপ 8ও বলা যায়। আর 11টা ছিল 1b, 11টা ছিল 1b, 11টা ছিল কি 1b। কথা কি বুঝছো? ক্লিয়ার? বুঝলা? তো এটা হচ্ছে সিস্টেম। আরেকটা হলো আমাদের এফ ব্লক। যদি আমাদের এফ ব্লক এলিমেন্ট হয়, এফ ব্লক মৌল যদি হয়, সেই ক্ষেত্রে এফ ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ হচ্ছে 3। এটার আর কোনো বাদ বিচার নাই, এটা হলো আমাদের ট্রেডিশনাল নিয়ম। তোমাদেরকে একটা সংক্ষিপ্ত নিয়ম শেখাই দিই। দেখো সংক্ষিপ্ত নিয়ম একটা শেখাচ্ছি, খেয়াল করো, সংক্ষিপ্ত নিয়ম শেখাচ্ছি। সংক্ষিপ্ত নিয়মটা হলো, দেখো শর্টকাট নিয়ম, মানে ইলেকট্রন বিন্যাস না করে করার নিয়ম। তোমার তো 1 থেকে 18 নর্মাল নিয়মে করবা, 18 থেকে 118। আচ্ছা প্রথম কথা বলি যে পর্যায়টা হবে
পর্যায়টা হবে পরবর্তী পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পর্যায়, পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পর্যায়, পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পর্যায়, এটাই হবে তার পর্যায়। মানে কি দেখো, আমাদের নিষ্ক্রিয় গ্যাসগুলা যে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানেসন, এদের যে পারমাণবিক সংখ্যা 2, 10, 2, 10, তারপরে 18, তারপরে 36, তারপরে 54, তারপরে 86, তারপরে 118, এই পারমাণবিক সংখ্যাগুলো ভালো করে মুখস্থ করবা। 1 নম্বরে 2, মনে রাখবা 1 নম্বরে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, 2 নম্বরে 10, তারপরে 18, তারপরে 36, তারপরে 54, তারপরে 86, তারপরে 118, এগুলো ভালো করে মুখস্থ করবা। এগুলো ভালো করে মুখস্থ করবা। মুখস্থ করবা মানে কি, এগুলো ভালো করে মুখস্থ করবা মানে কি, মুখস্থ করবা মানেটা হলো যে, মানে তোমাকে যদি আমি বলি 2, এটা কয় নাম্বার নিষ্ক্রিয় গ্যাস, এটা মাথায় রাখবা। কয় নাম্বার নিষ্ক্রিয় গ্যাস, এটা 1 নাম্বার নিষ্ক্রিয় গ্যাস। 1 নাম্বার নিষ্ক্রিয় গ্যাস আছে 2, মানে হিলিয়াম, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। তারপরে যদি বলি 10, এটা 2 নাম্বার নিষ্ক্রিয় গ্যাস, এটার নাম হচ্ছে নিয়ন, নিয়ন হচ্ছে 10, 2 নম্বরে আছে। তারপরে যদি বলি আর্গন মানে 18 বলি, তাহলে মনে করবা হচ্ছে 3 নম্বরে আছে। তার মানে এর পর্যায় দেখো, এটা কিন্তু প্রথম পর্যায়ে আছে, এ কিন্তু প্রথম পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস, এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এটা হচ্ছে 3 নম্বর পর্যায়, তৃতীয় পর্যায়, এটা আছে তৃতীয় পর্যায়, এ আছে চতুর্থ পর্যায়ে, এ আছে পঞ্চম পর্যায়ে, এ আছে ষষ্ঠ পর্যায়ে, এ আছে সপ্তম পর্যায়ে। ধরো তোমাকে আমি বললাম ইলেকট্রন, মানে আমি তোমাকে পারমাণবিক সংখ্যা দিলাম, তোমাকে বললাম তুমি পর্যায় লিখো। তোমাকে আমি বললাম পারমাণবিক সংখ্যা আমি লিখে দিচ্ছি, তুমি পর্যায় লিখবা। দেখো তো পর্যায় লিখতে পারো কিনা। ধরো পারমাণবিক সংখ্যা আমি দিলাম 1, আমি দিলাম 6, আমি দিলাম 9, আমি দিলাম 13, আমি দিলাম মনে করো 86, আমি দিলাম 100, আমি দিলাম 74, আমি দিলাম 53। বলো, আমি এখন পর্যায় লিখতে চাই। মনে করো আমি এখন পর্যায় লিখতে চাই, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, আমি কি লিখতে চাই, পর্যায় লিখতে চাই। তুমি দেখবা 1-এর পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা কত, অ্যান্সার হচ্ছে 2। 2 1-এর কাছাকাছি, 1-এর কাছাকাছি পরবর্তী কি আছে, 2। 2 কার, 2 আছে 1 নাম্বার, হিলিয়ামের 2, হিলিয়ামের 2 আছে 1 নাম্বার। এই যে 2, প্রথমে মনে রাখবা 2, 10, 18, 36, 54, 86, 118, 2 হচ্ছে 1 নাম্বারে। তার মানে এর পর্যায় হচ্ছে 1। তার মানে এর পর্যায় কত, এর পর্যায় কত বলো, এর পর্যায় হচ্ছে 1। পারমাণবিক সংখ্যা, এর পারমাণবিক সংখ্যা 1-এর পর্যায় হচ্ছে 1। 2 কারণ 1 নাম্বার। এর পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2। দেখো এই যে মনে করো তোমাকে আমি বললাম 100, 100 এর পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস কি আছে, 118 আছে, অর্গানেসন। ওটা কয় নম্বর আছে, 7 নম্বর। এই যে 2, 10, 18, 36, 54, 86, 118। তার মানে এর পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস আছে 18 নম্বরে, সরি ওই যে 7 নম্বরে। এই যে 7 নম্বরে আছে, 7 নম্বর পর্যায়ে অর্গানেসন আছে, অর্গানেসন আছে। তার মানে এর পর্যায় হচ্ছে 7। মনে করো 74, 74 এর পরবর্তী কি আছে নিষ্ক্রিয় গ্যাস বলো তো, 74 এর পরবর্তী কি আছে, 74 এর পরবর্তী আছে 86। এই যে 74 এর পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস, এই যে 86, 74 এর পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস আছে 86। 86 কয় নম্বরে আছে, 6 নম্বরে। এই যে দেখো, এই যে 1, 2, 3, 4, 5, 6 নম্বরে আছে। যেহেতু 86 6 নম্বরে, তার মানে এর পর্যায় হচ্ছে 6। পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসটা কয় নাম্বার পর্যায়ে আছে, সেটাই তার পর্যায়। কথা কি বুঝছো? পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসটা কয় নাম্বার, মনে করো তোমাকে বলছি 53, 53 এর পরে কে আছে, এই 53 এর পরে কে আছে, 54। এই যে দেখো 54, 54 আছে কয় নম্বরে, 5 নম্বরে। এই যে 2, 10, 18, 36, 54, 54 আছে 5 নম্বর পর্যায়ে। তার মানে 54 যেহেতু 5 নম্বর পর্যায়ে, তার মানে এরও পর্যায় হচ্ছে 5। এই বুঝেছো তোমরা, এই বুঝেছো, ক্লিয়ার, ক্লিয়ার। দেখো 86, 86 তো নিজে নিষ্ক্রিয় গ্যাস, 86 আছে 6 নম্বরে, এটা আছে পর্যায় 6। 13, 13 পরে আছে 18, 2, 10, 18, 18 আছে 3 নম্বরে, তাহলে পর্যায় আছে 3। 9 এর পরে কি আছে, 10, 10 আছে 2 নম্বরে, 2 এর পরেই 10, তার মানে 2। 6 এর পরেও আছে 10, 10 পারমাণবিক সংখ্যা আছে 10, তার মানে এরও পর্যায় হচ্ছে 2। সবাই কি ক্লিয়ার, বুঝেছো? পর্যায় কি পারবা, যে কোনো পারমাণবিক সংখ্যা দিলে পর্যায় পারবা কিনা, ইয়েস অর নো আমাকে একটু জানাও।
যে কোনো পারমাণবিক সংখ্যা দিলে পর্যায় পারবা কিনা, যে কোনো পারমাণবিক সংখ্যা দিলে কি পর্যায় পারবা? ইয়েস অর নো, ইয়েস অর নো। যে কোনো পারমাণবিক সংখ্যা দিলে তুমি জাস্ট এর পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসটা খুঁজে বের করবা। একের পরে নিষ্ক্রিয় গ্যাস আছে, পারমাণবিক সংখ্যা খুঁজে বের করবা যে এর পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা কত? 2, 2 আছে 1 নম্বর পর্যায়ে, তাই ওরও পর্যায় হবে 1। এর পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস কি আছে? এর পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস আছে 10, 10 নিয়নের, ওটা আছে 2 নম্বর পর্যায়ে, তাই 2। এরপরে 9 এর পরেও আছে 10, 10ও আছে 2 নম্বরে, তাই হবে 2। 13, 13 এর পরে আছে 18, 18 আছে 3 নম্বরে, তাই এটা হচ্ছে 3। তাহলে বলো দেখি, একটা আমি যদি জিজ্ঞেস করি, দেখো তোমাদের মাথায় থাকবে কি? তোমাদের মাথায় থাকবে এই জিনিসটা যে মানে 2 যে পারমাণবিক সংখ্যা আছে হিলিয়ামের, এ কিন্তু 1 নম্বর পর্যায়ে, তাই এইভাবে হিসাব করবা যে 2, 10, 18, 36, 54, 86, 118। এটা মুখস্থ করো, এইটা মুখস্থ করো আগে, এইটা মুখস্থ করো। যারা বলছো যে আরেকবার বুঝান, এইটা মুখস্থ করো যে 2, 10, 18, 36, 54, 86, 118, এটা মুখস্থ করো। মানে এইটা হচ্ছে পারমাণবিক সংখ্যাগুলার, মানে নিষ্ক্রিয় গ্যাসগুলার পারমাণবিক সংখ্যা। 2 প্রথমে হচ্ছে নিয়ন, 10 হচ্ছে 2 হচ্ছে হিলিয়াম, 10 হচ্ছে নিয়ন, 18 হচ্ছে আর্গন, 36 হচ্ছে ক্রিপ্টন, জেনন হচ্ছে 54, রেডন হচ্ছে 86, অর্গানেসন হচ্ছে 118। এটা মুখস্থ করো। এটা মুখস্থ করলে মুখে মুখে পারবা। যেমন তুমি কিভাবে পারবা দেখো, তুমি কিভাবে পারবা, মনে করো একটা পারমাণবিক সংখ্যা দিচ্ছে তোমাকে, মনে করো 60, তোমাকে পারমাণবিক সংখ্যা দেওয়া হয়েছে কত? 60। তুমি বলবা 60 পরে পারমাণবিক সংখ্যা কার আছে নিষ্ক্রিয় গ্যাসে, তুমি এইভাবে করবা যে 2, তারপরে 10, তারপরে 18, তারপরে 36, তারপরে 54 এখনো কিন্তু পার হয়নি, তারপরে 86, এর পরে আছে 86 আছে 6 নম্বরে, 86 আছে 6 নম্বরে, তার মানে এর পর্যায় হবে 6। বুঝছো কি বলছো না? পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পর্যায়, পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পর্যায়টাই হবে এর পর্যায়। ক্লিয়ার? বুঝেছো? পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসের পর্যায়টাই হবে এর পর্যায়। পারমাণবিক সংখ্যা দিয়ে দিলে জাস্ট পরবর্তী নিষ্ক্রিয় গ্যাসটা দিয়ে দিবা, তাহলেই তার পর্যায় হয়ে যাবে। ক্লিয়ার? বারবার ওকে। আচ্ছা, এইবার দেখো, মনে করো আরো একটা এক্সাম্পল দিই। মনে করো আছে 40, 40 এর পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস কি আছে? 2, 10, 18, 36, 54। 36 তো পার করেনি, 54 পার করছে। পরবর্তী নিষ্ক্রিয় গ্যাস আছে 54 আছে 5-এ, 54 আছে 5-এ, তাই পর্যায় হবে 5, তাই পর্যায় হবে 5। বুঝছো? ক্লিয়ার? ধুমধাম ক্লিয়ার। ওকে, এখন শোনো, এখন গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে, গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে গ্রুপ নির্ণয়ের ক্ষেত্রে একটা বিষয় হচ্ছে 1 থেকে 18 পর্যন্ত গ্রুপ ট্রেডিশনাল নিয়মেই বের করবা। গ্রুপ নির্ণয়ে তুমি মূলত একটা শর্টকাট ব্যবহার করবা, যেটা 18 থেকে 118-র মধ্যে, সেই শর্টকাটটা আমি একটু শিখাই দিই। সেই শর্টকাটটা তো আগে আমাদের নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যাগুলো লিখি। 2, 10, 18, 36, 54, 86, 118। ঠিক আছে? এটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসগুলার পারমাণবিক সংখ্যা। এখন কথা হলো, এই নিষ্ক্রিয় গ্যাসের যে পারমাণবিক সংখ্যা, এগুলো 18 থেকে 118-র মধ্যে কিভাবে বের করবা? প্রথম কথা, প্রথম জিনিস, সব জিনিস মাথায় রাখতে হবে, কোনো জিনিস ভুলে যাওয়া যাবে না। প্রথম জিনিস, যদি 57 থেকে 71 পারমাণবিক সংখ্যা আসে, অথবা 89 থেকে 103 পারমাণবিক সংখ্যা আসে, এরা বিনা হিসাবে গ্রুপ 3, এরা বিনা হিসাবে গ্রুপ 3, এরা বিনা হিসাবে গ্রুপ 3। মনে রাখবা, এরা বিনা হিসাবে কি? গ্রুপ 3। কোনো হিসাববিহীন ভাবে এরা গ্রুপ 3। যদি পারমাণবিক সংখ্যা 57 থেকে 71 অথবা 89 থেকে 103 আছে, এরা বিনা হিসাবে গ্রুপ 3, কোনো হিসাব করার প্রয়োজন নাই। এটা বিনা হিসাবে কোন গ্রুপে? গ্রুপ 3-র মৌল। এই যে এদেরকে একটু দেখে নাও, এদেরকে দেখলে ভালো লাগতে পারে। এটা বারবার আসতেছে, একটু দেখো। এই বিনা হিসাবে যারা গ্রুপ 3, এদেরকে একটু দেখে নাও। এই যে দেখো, এই যে 57, এই যে 71, 57 থেকে 71,
এরা এই ল্যান্থেনাইট সিরিজ, এই যে 89 থেকে 103 অ্যাক্টিনাইট সিরিজ, ল্যান্থেনাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ, এরা হচ্ছে গ্রুপ 3। বিনা হিসাবে গ্রুপ 3, কোনো হিসাব করব না, হিসাববিহীন ভাবে এরা হিসাব ছাড়া গ্রুপ 3। বুঝেছো? বলো কোথায় লিখলাম এটা? বিনা হিসাবে গ্রুপ 3 কোথায় লিখেছি? আরে হারাই গেল কেন? আচ্ছা, আজব তো। আচ্ছা ঠিক আছে, হারাই গেছে, আবার লিখে দিই। আচ্ছা দেখো, মানে গ্রুপ নির্ণয় আমরা 18 থেকে 118 করব। এখানে পারমাণবিক সংখ্যাগুলো লিখলাম যে 2, 10, 18, 36, 54, 86, 118, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যা। প্রথমে বলেছি ল্যান্থেনাইট সিরিজ হচ্ছে 57 থেকে 71, আর অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে 89 থেকে 103। এদের কোনো হিসাব বাদ দিয়ে এদেরকে আমরা দিয়ে দিব গ্রুপের ক্ষেত্রে গ্রুপ 3। এদের ক্ষেত্রে কোন গ্রুপ দিব বলো তো? গ্রুপ 3 দিব। বুঝছো? আচ্ছা ওকে, এখন দেখো এইবারকার গ্রুপ, এইবারকার একটা চমৎকার জিনিস আমি তোমাদেরকে শেখাই। 58 থেকে 118 মধ্যে যদি কোনো একটা মৌল থাকে, ধরো যেই মৌলটা এর কাছাকাছি, মানে দেখো যে যেই নিষ্ক্রিয় গ্যাসের যে পারমাণবিক সংখ্যাটা আছে, সেই নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক সংখ্যাটা কাছাকাছি যে পারমাণবিক সংখ্যাটা আছে, সেইটা ওই পারমাণবিক সংখ্যার চেয়ে যদি ছোট হয়, তাহলে বিয়োগ করেই তুমি অ্যান্সার পেয়ে যাবা। বিয়োগ করলেই তুমি অ্যান্সার পেয়ে যাবা। কথাটা বুঝো নাই মনে হয়? একটু আমি বুঝাই দিই, ভালো করে দেখো। মনে করো পারমাণবিক সংখ্যা তোমার দেওয়া আছে, পারমাণবিক সংখ্যা দেওয়া আছে, তোমাকে গ্রুপ নির্ণয় করতে হবে। পারমাণবিক সংখ্যা থেকে কি নির্ণয় করতে হবে? গ্রুপ নির্ণয় করতে হবে। তোমার মনে করো পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 19, দেওয়া আছে 20 বা 22, বা মনে করো তোমার দেওয়া আছে 38, 40 অথবা 55, হ্যাঁ, বা 88, এগুলো দেওয়া আছে। খেয়াল করে দেখো যে এর কাছাকাছি পারমাণবিক সংখ্যা নিষ্ক্রিয় গ্যাসের হচ্ছে 18, এর চেয়ে এর মানটা কম। যদি এরটা বড় হয় আর পারমাণবিক সংখ্যা যেটা কাছে আছে সেটা যদি ছোট হয়, নিষ্ক্রিয় গ্যাসটা ছোট হয়, তাহলে এই দুইটা বিয়োগ করলেই তুমি গ্রুপ পাবে। এর গ্রুপ হচ্ছে 1, 20 এর গ্রুপ হচ্ছে 2, 20 থেকে 18 বিয়োগ করলে 2, 22 এর কাছাকাছি, তাহলে 22 থেকে 18 বিয়োগ করলে হচ্ছে 4, তাহলে এর গ্রুপ হচ্ছে 4। 38 এর কাছাকাছি পারমাণবিক সংখ্যা হচ্ছে 36, যেইটা এর চেয়ে ছোট, বিয়োগ করলেই তুমি অ্যান্সার পাবা। 38 এর গ্রুপ হচ্ছে 2, 38 এর গ্রুপ হচ্ছে 2। তারপরে 40 এর কাছাকাছি আছে কত? 40 এর কাছাকাছি হচ্ছে 36 আছে, যেটা 40 এর চেয়ে ছোট, যেটা 40 এর চেয়ে ছোট। 40 থেকে 36 বিয়োগ করলে হবে 4, জাস্ট 40 থেকে 36 বিয়োগ করে দেবো অ্যান্সার। দেখো 55 এর কাছাকাছি কি আছে? 54, জাস্ট 55 এর কাছাকাছি 54, 55 থেকে আমি 54 বাদ দিয়ে দিলেই হয়ে যাবে 1, এটার অ্যান্সার হয়ে যাবে 1। 88, এই যে দেখো 88 এর কাছাকাছি আছে 86, ছোট হইলে জাস্ট তুমি বিয়োগ করে দিবা, তাহলেই অ্যান্সার হবে। বিয়োগ করলেই অ্যান্সার হবে, বিয়োগ করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। কিন্তু যদি এমন হয়, দেখো পারমাণবিক সংখ্যা আর গ্রুপ, ধরো তুমি যার বের করতেছো, সেইটা আমি বের করতেছি মনে করো 50 এর কাছাকাছি, হ্যাঁ 50 এর কাছাকাছি কে আছে? ভালো করে শুনো আগে। 50 এর কাছাকাছি আছে 54। দেখো এই 55 ছিল যখন, বিয়োগ করে দিলে অ্যান্সার পাইছো, কারণ 55 কম আছে এটা। 55 কাছাকাছি কে আছে? 54 আছে, তাই বিয়োগ করলেই তুমি অ্যান্সার পাবা।
কিন্তু 50-এরও কাছাকাছি 54, কারণ 50 থেকে 36 হচ্ছে 50 থেকে 54 কাছে। যদি 50 থেকে যেহেতু 54 কাছে, কাছাকাছি যে পারমাণবিক সংখ্যাটা সেটা তো বড়। যদি বড় হয় তাহলে তাহলে বিয়োগ করলে অ্যান্সার পাবা না, বিয়োগ করার পরে 18 থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে পাবা হচ্ছে 4, এবং 18 থেকে 4 বিয়োগ করলে তোমার আসবে 14, এর গ্রুপ হবে 14। তাহলে বুঝো, যদি এই যে এই দুইটার মধ্যে এই যে দেখো, এই যে এইটা যদি বড় হয়, ওই যে আমার যখন 55 ছিল, 55 যেহেতু 54-এর চেয়ে বড়, বিয়োগ করলেই তোমার অ্যান্সার। যেমন এখানে যদি 53 হয়, তাহলে 53-এর চেয়ে এই যে নিষ্ক্রিয় গ্যাসেরটা বড়, যদি বড় হয় বিয়োগ করলে অ্যান্সার হবে না, তুমি তারপরে 18 থেকে বিয়োগ করতে হবে। বিয়োগ করলে 1, 18 থেকে 1 বিয়োগ করলে হবে 17। এটার অ্যান্সার হবে হচ্ছে 17। এটার অ্যান্সার হবে হচ্ছে 17। আবার বলি, ধরো তোমাকে আমি বললাম 80, 80-র কাছাকাছি কি আছে 86, কিন্তু 80-র চেয়ে 86 বড়, তাহলে বিয়োগ করলে অ্যান্সার পাবা না। তাহলে 86 থেকে 80 বিয়োগ করলে হচ্ছে 6, এরপরে 18 থেকে এবার 6 বিয়োগ করলে আমাদের আসবে 12, তার মানে এর গ্রুপ হবে 12। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে দুইটা জিনিস, যদি এইটা বড় হয় তাহলে জাস্ট বিয়োগ করলেই অ্যান্সার, মানে কাছাকাছি পারমাণবিক সংখ্যা যেগুলো আছে নিষ্ক্রিয় গ্যাসের, বিয়োগ করলেই অ্যান্সার। হ্যাঁ, মানে বিয়োগ করলেই অ্যান্সার। পারমাণবিক সংখ্যা 36 হলে গ্রুপ 0, 36 হলে তো নিষ্ক্রিয় গ্যাস, 36 হলে নিষ্ক্রিয় গ্যাসের পারমাণবিক নিষ্ক্রিয় গ্যাস কত আছে, গ্রুপ 18 বা 0 গ্রুপ। আধুনিকতে গ্রুপ 18 আর এটা আছে 0 গ্রুপে। যদি এইটাই হয় তাহলে তো 0 গ্রুপ বা গ্রুপ 18। বুঝছো? ক্লিয়ার? পারবা? ওকে, এখন আরেকটা মজার কথা বলে আমরা আজকের ক্লাসটা শেষ করব। সেটা হলো, তুমি যদি মনে করো, দেখো তুমি যদি মনে করো তোমার কাছে আছে মনে করো 105, 105-এর কাছাকাছি কি আছে, 105-এর কাছাকাছি আছে 118, 105-এর কাছাকাছি আছে 118। তো কি জানি করতে হবে, ওইটার চেয়ে এটা বড়, তাহলে কি করতে হবে, এইটা থেকে এটা বিয়োগ করলে পাবা 13, 13 থেকে আবার 18 থেকে আবার 13 বিয়োগ করলে আসবে 5। এইভাবে করে করার প্রয়োজন নাই, তোমাদের একটা মজার ট্রিক্স দেখাই, ট্রিক্সটা দিয়ে আজকে আমাদের শেষ হবে। ট্রিক্সটা হলো এটা, যদি তোমরা তো কয়েকটা জিনিস দেখো, কয়েকটা জিনিস তো মনেই রাখছো, এইটা তো ঝাড়া মুখস্থ, কতগুলা দেখেই তুমি যে বলে দিবা যে এর পর্যায় গ্রুপ কত, এটা দেখেই বলে দিবা। এটার একটা ট্রিক্স দেখি, একটা হচ্ছে তোমার 57 থেকে 71, আরেকটা হচ্ছে তোমার 89 থেকে 103, এগুলো তো ছিল গ্রুপ 3। এরপরে কয়েকটা জিনিস আমি তোমাকে দেখেই বলে দিতে বলবো, 104, 105, এই পারমাণবিক সংখ্যা যদি এগুলো থাকে, এগুলো তুমি দেখার সাথে সাথেই বলে দিবা 106, 107, 108, 109, 110, এরকম করে সবগুলো 116, 117, 118। বিশ্বাস করো গ্রুপগুলো আজকে থেকে তোমার সব মুখস্থ। এইটা হয়ে যাবে গ্রুপ 4, 105-এর গ্রুপ 5, 106-এর গ্রুপ 6, 107-এর গ্রুপ 7, 108-এর গ্রুপ 8, 109-এর গ্রুপ 9, 110-এর গ্রুপ 10, 111-এর গ্রুপ 11, 112-এর গ্রুপ 12, 113-এর গ্রুপ 13, 116-এর গ্রুপ 16, 117-এর গ্রুপ 17, 118-এর গ্রুপ 18। কি মজা, কি মধু, দেখো কি মধু আছে এখানে। বুঝছো? ক্লিয়ার? বুঝছো? মানে 104 থেকে 118 কত মজা। 104-এর গ্রুপ 4, 105-এর গ্রুপ 5, 106-এর গ্রুপ 6, 110-এর গ্রুপ 10, 115-এর গ্রুপ 15, 113-এর গ্রুপ 13, 116-এর গ্রুপ 16, তার মানে 89 থেকে 103 গ্রুপ 3, তারপরে 104-এর গ্রুপ 4, এরকম কতগুলা ধারা হয়ে গেল। হ্যাঁ, 100-র আগের গুলা কি করবো, 100 আগের গুলা মানে 89 থেকে 103 তো গ্রুপ 3, আর 89-এর আগের গুলার নিয়ম হিসাব তো করেই দিলাম। এই যে যেমন 88 হলে বিয়োগ করে দিবা, 88 হলে বিয়োগ করলে গ্রুপ 2 আসছে, 87 হলে গ্রুপ 1, 86 হলে তো 18 নম্বর গ্রুপ, তারপরে তো ওই নিয়ম দিয়ে দিবা। আসো আজকের ক্লাসের ভিত্তিতে কতগুলো এমসিকিউ আমরা সলভ করি। তো প্রথম কোশ্চেন, পর্যায় সারণীর জনক কে? এটা তো তোমরা সবাই পারো। পর্যায় সারণীর জনক কে বলো? পর্যায় সারণীর জনক হচ্ছে মেন্ডেলিভ।
মেন্ডেলিভকে পর্যায় সারণীর জনক বলা হয়, কারণ 1869 সালে তিনি পারমাণবিক ভরের উপরে বেস করে, যদিও একটি পর্যায় সারণী তৈরি করেছিলেন, এটার উপরে বেস করেই পরবর্তীতে পারমাণবিক সংখ্যা, ইলেকট্রন বিন্যাসের উপর, পারমাণবিক সংখ্যা অথবা ইলেকট্রন বিন্যাসের উপর বেস করে কিন্তু আমাদের আধুনিক পর্যায় সারণীর ভিত্তি রচিত হয়েছে। তো সেই জন্য আমরা মেন্ডেলিভকে আমরা বলবো হচ্ছে পর্যায় সারণীর জনক। সেকেন্ড কোশ্চেন, আমাদের পি ব্লক মৌলের সংখ্যা কতটা? পি ব্লক মৌলের সংখ্যা দেখো অনেক বোর্ডে আসছে, পি ব্লক মৌলের সংখ্যা কয়টি? পি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 36টা। আমরা জানি এস ব্লক মৌলের সংখ্যা 14টা, পি ব্লক 36টা, ডি ব্লক 41টা, এফ ব্লক 27টা। সবগুলোই প্রশ্ন পরীক্ষায় আসে। তাহলে পি ব্লক হচ্ছে 36টা। কোন ব্লকে অধাতুর সংখ্যা বেশি? আমি তোমাদেরকে পড়ানোর সময় বলেছি ওই পাশে অধাতু বেশি, মানে পি ব্লকে। ওই যে ওই পাশের গুলো পি ব্লক, মাঝখানের গুলো তো ডি ব্লক, এই পাশেরটা এস ব্লক। আচ্ছা, এস ব্লকের মধ্যে ওই পাশে শুধু একটাই আছে, হিলিয়াম, তাই না? আর বাকিগুলো তো এই পাশে, বাম পাশে সবগুলো 1 আর 2। তো তাহলে আমরা বলবো যে পি ব্লকে হচ্ছে অধাতু বেশি, বাকিগুলোতে ধাতু বেশি। ক্লোরিন কোন ব্লকের মৌল? ক্লোরিন অধাতু, 17। তুমি চিন্তা করতো ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস করো, ইলেকট্রন বিন্যাস করলেই তো পারবা। ইলেকট্রন বিন্যাস করলে কি হবে? 1s2, 2s2, 2p6, 3s2, 3p3, সরি 3p5, 2 দিয়ে 4, 6 10, 2 12 আর 5 15। তার মানে এটা কি পি ব্লক মৌল, তাই না? এটা আমরা, এটাতে কি কোনো সমস্যা আছে? এত ইজি। এস ব্লক মৌলের সংখ্যা কতটি? আচ্ছা, বেশি ইজি কিন্তু অনেক আসছে। এই যে দেখো বোর্ড দিয়ে ভর্তি, নিচের কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লক মৌল নয়? আচ্ছা, তোমরা জানো যে একটাই নিষ্ক্রিয় গ্যাস আছে, সেটা হচ্ছে হিলিয়াম, একবারে ডান পাশে যে আছে হিলিয়াম, এটা হচ্ছে এস ব্লক মৌল। বাকি যত নিষ্ক্রিয় গ্যাস আছে এগুলো হচ্ছে পি ব্লক মৌল, বাকি সবগুলোই পি ব্লক মৌল। ওই যে উপরের হিলিয়াম বাদে বাকিগুলা আমি দেখাচ্ছিলাম না, যে 13 থেকে 17 পর্যন্ত, মানে পুরোপুরি 18 পর্যন্ত, হিলিয়াম বাদে 13 থেকে 18 পর্যন্ত সবগুলোই পি ব্লক, গ্রুপ 13 থেকে 18 পর্যন্ত। তো হিলিয়াম এস ব্লক, বাকিগুলো পি ব্লক। আচ্ছা, এফ ব্লক মৌলের সংখ্যা কতটি? এটা 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 এফ ব্লক মৌলের সংখ্যা কতটি? কোথায়? অ্যান্সারই তো নাই। অ্যান্সার কোথায়? অ্যান্সার কোথায় ভাইয়ারা? এফ ব্লক মৌলের সংখ্যা কতটি হবে? এফ ব্লকে তো দিছে নাকি? হ্যাঁ, 27টি। কোনো একটা কারণে আমার মনে হয় না বোর্ডে কোশ্চেনটা ভুল আসছে, কারণ বাকি অপশনগুলো ঠিক আছে, 14, 36, এটা আসলে 27টি হবে। এটা কোনো প্রকারের অপশন মিস্টেক, মানে আমাদের তুলতে মনে হয় ভুল হয়েছে। আচ্ছা, কোনটি মৃৎক্ষার ধাতু? মৃৎক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 2 এর মৌলগুলা। কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। দেখো এই যে ক্যালসিয়াম আছে, মৃৎক্ষার ধাতু গ্রুপ 2। ক্ষার ধাতু হচ্ছে গ্রুপ 1। চ্যালকোজেন, নিকটোজেন গ্রুপ 15। গ্রুপ 15 ছিল নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, হ্যাঁ, আর মস্কোভিয়াম। আর এটা হচ্ছে চালকোজেন বা চ্যালকোজেন, যেটাকে বলে চ্যালকোজেন, এটা হচ্ছে গ্রুপ 16, মানে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোরিয়াম, পোলোনিয়াম। গ্রুপ কোনটা? গ্রুপ হচ্ছে 16। গ্রুপ কোনটা? 16। গ্রুপ 16টা হচ্ছে চ্যালকোজেন। কোনটি মুদ্রা ধাতু? 11 কে আবার আমরা কি বলি? 1b। মনে আছে না? 11 1b আর 12 হচ্ছে 2b। কোনটি অভিজাত গ্যাস? অভিজাত গ্যাস মানে কি? নিষ্ক্রিয় গ্যাস, জেনন, এক্সিতে জেনন। আর এটা তো ফ্লোরিনটা হচ্ছে কি? ফ্লোরিন হচ্ছে আমাদের হ্যালোজেন। সর্ববহিস্থ স্তরে, এইবার দেখো বুয়েটের কোশ্চেন একটা দেখতেছি, সর্ববহিস্থ স্তরে 3d2 4s2 আছে, তারপরে ডি ব্লক মৌল। ডি ব্লক মৌল হইলে গ্রুপ কি হবে? গ্রুপ জানতে চাইছে, কোন পর্যায়ে অবস্থিত? হ্যাঁ, এটা কি? মৌলটির পর্যায় সারণীতে অবস্থান। আচ্ছা, গ্রুপ জানতে চাইছে, এই যে জিআর গ্রুপ। তাহলে ডি প্লাস এস, তাহলে ডি প্লাস এস হইলে কি হয়? 2 আর 2 4, 2 আর 2 কি হবে? 4, গ্রুপ 4-এ। আর 4 আমরা জানি যে ওই যে ডি ব্লক মৌলগুলা বি উপগ্রুপে আছে, তাহলে 4b, তাহলে এটা হবে 4b। কারণ মনে আছে না, তোমাদেরকে পড়ানোর সময় পড়ালাম না
যেটা গ্রুপ 3, 3টা 3B, 4টা 4B, 5টা 5B, 6টা 6B, 7টা 7B, 8 9 10টা হচ্ছে 8B বা 8, আর 11টা 1B আর 12টা 2B। মনে আছে? বি এর গুলা মনে রাখো, ভালো করে মনে রেখো। আচ্ছা, 2A, 2A মানে গ্রুপ 2, মৌলের ইলেকট্রন বিন্যাস মানে এস ব্লক মৌল হবে যার শেষ কক্ষপথে 2টা ইলেকট্রন থাকবে এস ব্লক। 1, গ্রুপ 1-এ কি থাকে? গ্রুপ 1-এ থাকে এই যে শেষে এস এর শেষে একটা থাকলে 1A বা 1, গ্রুপ 1, গ্রুপ 1 মানে তো 1A, 2 মানে 2A। এই যে দেখো এস ব্লক এবং শেষে 2টা ইলেকট্রন আছে, তার মানে এটাই। কিন্তু এটা তো ডি ব্লক, ডি ব্লক হলে তো ডি প্লাস এস হবে, তারপরে তো 4B হয়ে যাবে, তাই না? এটা তো হবেই না, এগুলো তো হচ্ছে না, এটা। তারপরে এটার অ্যান্সার। এটা কি? একটি পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রনীয় কাঠামো 3d5 4s1, 3d5 আর হচ্ছে 4s1, তাহলে কি হবে? ডি ব্লক, ডি ব্লক হইলে কি হয়? ডি প্লাস এস, তাহলে 5 + 1 মানে কি 6, তাহলে 6B, 6 হইলে তো গ্রুপ 6, আর যেটা গ্রুপ 6 এটা আগে ছিল 6B, তাই না? তাহলে এটার অবস্থান কোথায়? 6B-তে। 6B কোথায় আছে? এই যে গ্রুপ 6B একটাই আছে, 6B। আর পিরিয়ড তো 4, এই যে সর্বোচ্চ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পিরিয়ড, পর্যায় তো 4। পারবা? ক্লিয়ার? তো এই ছিল আমাদের প্রথম ক্লাস। আশা করি তোমাদের প্রথম ক্লাসটা অনেক বেশি ভালো লেগেছে। আমি তোমাদেরকে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এ ব্লক এগুলোর বিস্তারিত যেই পড়ালেখা সেটা করাবো একেবারে লাস্টের পোর্শনে, মানে ব্লক কেমিস্ট্রিতে। আগামীকালকে থেকে আমাদের শুরু হচ্ছে রাসায়নিক বন্ধন যে পার্টটা, সেটা। এটার মধ্যে আয়নিক বন্ধন এবং আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য মানে ফাজানের নীতি বা পোলারাইজেশন বা পোলারায়ন এবং আয়নিক পটেনশিয়াল, এই জিনিসগুলো কি, এগুলো ইনশাল্লাহ আমরা আগামীকালকে শুরু করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।